ঠিক আছে, আমি শুরু করছি। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। প্রণাম জানাই আমাদের গুরুজি স্যার, মাহান্তি স্যার, মহাগুরু ইমরান সেগাল সাহেব, সবার চরণে আমার প্রণাম। ওনাদের আশীর্বাদেই আমরা যেটুকুন শিখেছি সেটুকুন আমরা পরস্পরের সঙ্গে শেয়ার করছি। ওনাদের আশীর্বাদ না হলে আমরা এখন এখানে পৌঁছতে পারতাম না। বিশেষ করে এই মাইন্ড মেথডের কথা বলছি, এটা একটা বিশেষ একটা টেকনিকের ব্যাপার। মাইন্ড মেথড এর শেষ নেই, শুরু আছে, শেষ নেই। ক্রমাগত এগুলো রিসার্চের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আরো কি করে আরো ফাইনার ইয়েগুলো, কনসেপ্ট গুলো পাওয়া যায়, আমরা সেগুলো চেষ্টা করছি আমাদের সিনিয়রদের কাছ থেকে জানার চেষ্টা করছি, এবং সেগুলো আমরা সবসময় সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি পেশেন্টদের সুস্থতার জন্য। তো আমি আজকে যে প্রথম কেসটা দিয়েছি সেটাই আমি তাহলে ডিসক্লোজ করে দিই, এটা বেশি সময় লাগবে না, এটা একটা শর্ট কেস। কেসটা তো সবাই জেনেছেন মোটামুটি, এবং রেসপন্স করেছেন অনেকে। কেসটা কি বলার দরকার আছে? ছোট করে কি কেসটা বলবো আবার নতুন করে? হ্যালো, আপনারা আনমিউট করে একটু বলবেন, আমার সঙ্গে কোঅপারেট করবেন। কেসটা আমরা জানি, অংশও নিলাম এবং সবাই জানে, রেজাল্টটা হ্যাঁ বললেই হবে, আর কোনো নেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কেসটার মধ্যে আমরা যে কোনো কেসেই ঢুকি না কেন, আমাদের খুঁজতে হয় যে এই কেসের মধ্যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা দেখব যে কোনো কেসে কোর কোনটা, কোরটা কিভাবে বোঝা যায় একটা কনসার্ন। মানে একটা পেশেন্ট তার ডিজিজ প্রসেসকে নিয়ে অথবা ডিজিজ স্টেটে কি ভাবছে, এটা কি স্টেট বলে, তার মেন্টাল স্টেট, ওই সময় সে কি ভাবছে, তার অসুখটা নিয়ে কি ভাবছে, এই ভাবনাটাকেই আমাদের নিতে হয়, অন্য কিছু না। আমরা মেন্টাল টেকনিকে আমরা এইভাবেই কিন্তু চিকিৎসা করি, এটাকে আমরা কোর ধরি। তো এই পেশেন্টের কোর কোথায়, এই মহিলার কোর কোথায়? দেখুন, এই মহিলা যেখানে এখানে আপনাদের কেস অ্যানালিসিসে যেসব মেডিসিন গুলো এসেছে, আহ, সেগুলো সেগুলো হলো সালফার বেশি করে এসেছে, কার্সিনোসিন বেশি করে এসেছে, তাছাড়া দু একজন বোধহয় অলিভ স্যাক বলেছেন, একজন দু একজন বোধহয় আরো দু একটা ভ্যানিলা একজন বলেছেন। এরকম মেডিসিন বলেছেন, দু একজন ককুলাসও বলেছেন। বোধহয় আর্সেনিক বলেছেন, পালদা বোধহয় আর্সেনিক বলেছেন, তাই তো পালদা? নাম সালফার, সালফার। হ্যাঁ, সালফার বলেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর যেটা আমার এখন যেটা মনে হচ্ছে, ওর বেসিক যে জিনিসটা, অর্থাৎ নিজের অত বিপদ হতে পারে সেইটাতে উনি সেটাকে তেমন গুরুত্ব না দিয়ে উনি সেটাকে ভাবছেন, তাতে ভয় পাচ্ছেন। কিন্তু ভয়টা হচ্ছে যে আমি যদি চলে যাই আমার স্বামীর কি হবে, এইটাই মেন। এটা আমার যেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিজের জন্য নয়, তার ভাবনা হচ্ছে নিজে মরে যাবে, ভয় আছে। হ্যাঁ, এটাই মেন। এইটা মেন। হ্যাঁ, এই পেশেন্টের একটা জিনিস দেখুন, আমি অ্যানালাইসিসে আসছি, একটা জিনিস দেখুন, কেয়ার নিয়ে তো কোনো কথাই নেই, তাই না? কোনো প্রশ্নই নেই এই পেশেন্টের কেয়ার।
মেইন জিনিস হচ্ছে এর কেয়ার, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, এবং উনি যখন আমার কাছে প্রথম দিন আসলেন এবং এত গা হাত পা ফোলা ছিল, এবং তার সঙ্গে ব্যথা ছিল, হাঁটু ফাটু ভালো হাঁটতে পারছেন না, আমি দেখে ঘাবড়ে গেলাম এবং আমি ওনাকে বললাম যে না আমি পারবো না, আপনি অন্য ডাক্তারের কাছে যান। এবং এটা শুনে কিন্তু উনি ভয় পেয়ে গেলেন এবং পেশেন্ট হাজবেন্ড পরের দিন এসে, তার দুদিন পরে এসে বলছে যে পেশেন্ট ভয় পেয়ে গেছে এত যে কাঁদছিল, বলে যে মৃত্যু ভয়, যে আমি হয়তো মরে যাব। কিন্তু নিজের মৃত্যুর থেকেও উনি বেশি চিন্তা করছিলেন যদি যদি আমি যদি মারা যাই তাহলে তোমার কি হবে, আমি যদি মারা যাই তাহলে তোমার কি হবে। এইটাই হচ্ছে এখানে মেন কনসার্ন, অর্থাৎ এই যে তার হাজবেন্ডের কি হবে, অর্থাৎ হাজবেন্ড এখানে মূল কনসার্নটা হচ্ছে তার কেয়ার, এবং সেটা কার, নিজের না, অন্যের। নিজে ছাড়া যখন অন্যের কথা আসে সেটাকে আমরা বলি আদার্স। তাহলে মূল জিনিসটা হচ্ছে কেয়ার ফুল অফ আদার্স অ্যাবাউট, নিজের থেকেও অন্যের কেয়ারটা, অন্যের কেয়ার ফুল অফ আদার্স অ্যাবাউট। মূল জিনিসটা হচ্ছে, থিমটা হচ্ছে কেয়ার এই মহিলার। হ্যাঁ, আর তারপরে হচ্ছে আদার্স অ্যাবাউট, নিজের থেকেও বেশি চিন্তা করেন। হাফিজুল সাহেব কি এখানে এসেছেন? হাফিজুল সাহেব বোধহয় আসেননি, সে হোক। উনি সেবা যত্নের কথাই বেশি করে বলছেন। হ্যাঁ, যে ওনার হাজবেন্ড এত প্রবল ঠান্ডার মধ্যে উনি হাজবেন্ডকে বিছানা থেকে নামতে দেন না, কি সকালের খাবার কি রাতের খাবার, সব খাবার দাবার সব চাল থেকে আরম্ভ করে খাবার দাবার সব বিছানার উপর দেন। ওনার হাজবেন্ডকে এত যত্ন করেন। রাত্রিবেলা কিভাবে শোয়ার সময় কোনো চাদর টাদর এনে মাথার উপর দেন, বলে তোমার ঠান্ডা লেগে যাবে। গরম জল বাথরুমে দেন, এগুলো সব উনি করেন, হাজবেন্ডের কেয়ার করেন। তাহলে ঠান্ডাটা তাহলে কে সহ্য করছে? এত তো প্রবল ঠান্ডা, উনি কেয়ার করছেন, আবার যে এত প্রবল ঠান্ডা, সেই ঠান্ডা তাহলে কে সহ্য করছে? হ্যালো, এবার আমার ব্যাপারটা, আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে ঠান্ডাটা কে সহ্য করছে, অর্থাৎ যে পরিশ্রমটা হচ্ছে, যে ধকলটা যাচ্ছে, সেটা কার উপর? উনি মহিলার তো উপরে কেয়ার যাচ্ছে। করছেন, তাহলে মহিলার উপরে নিয়ে যাচ্ছে, ধকলটা যাচ্ছে। তাহলে আমরা কেন এখান থেকে ওই এলিমেন্টস ফ্রম কেয়ারস অ্যান্ড ওরিস নিতে নেব না? ব্যাপারটা বুঝতে পারলেন? জি 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 উনি তো কেয়ার করছেন, কিন্তু ধকলটা কার কার যাচ্ছে? ওনার যাচ্ছে, তাই না? জি আমি স্যার, জি কেসে স্যার। হয়তো আমি হয়তো কেসে লিখি নাই, কিন্তু আপনার রেকর্ডিং শুনলে যে বুঝতে পারবেন, রেকর্ডিং এ আছে, আমি ওটা লিখতে মিস্টেক করেছি। রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন যে এই আহ, মহিলা বলছে, মানে ওনার হাজবেন্ড তো কেসটা বলেছে। হাজবেন্ড বলছে যে উনি বলছেন যে আমার ভাই, কি বলে, আমার বাবা মা নাই, আমার ছেলে পেলে নাই, সব ঠিক আছে, কিন্তু তুমি তো আছো আমার মাথার উপরে ছাতা, এবং তাকে সে যত্ন করছে। তাহলে এই মহিলার সবচেয়ে লাভড ওয়ান কে, সব থেকে ভালোবাসার পাত্র কে? উনি, তাই না? হাজবেন্ড, ঠিক কি না? জি হাজবেন্ড। জি স্যার, তাহলে জি স্যার। আমরা একটা রুব্রিক্স পাবো, এলিমেন্টস ফ্রম কেয়ার ওরিস লাভড ওয়ান ওভার এ সিঙ্গল। এটা সিঙ্গল রুব্রিক্স আছে, যাকে সে খুব ভালোবাসে, তার জন্য সেবা যত্ন করে একজনের অসুস্থ হয়ে পড়লো, সিঙ্গুলার রুব্রিক্স। হাবিজুল সাহেব উনি বলেছিলেন যে এলিমেন্টস ফ্রম কেয়ার ওরিস এখানে হবে না। আমি সেই জন্য হাবিজুল সাহেবের খোঁজ করলাম। হ্যাঁ, দুটো মেডিসিন আছে, ভ্যানিলা আর ককুলাস। ওটা তাহলে ভ্যানিলাটা পরে এসেছে, আগে ককুলাস একাই ছিল। হ্যাঁ, আর এই পেশেন্টের দেখুন অ্যাংজাইটিও রয়েছে, নিজের ব্যাপারে নয়, তার স্বামীর ব্যাপারে। ওর কি হবে? এদিকে অ্যাংজাইটিও রয়েছে, ওদিকে কেয়ারস রয়েছে, তাহলে অ্যাংজাইটি আদার্স পথ। আর এর মৃত্যু হয়ে আছে, ফিয়ার ডেথ অফ। আর একটা জিনিস উনি বলেছেন, যেটা হচ্ছে কি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার কি হবে, আমার কি হবে, এগুলো চিন্তা করে তারপরে উনি একটা ভোরবেলাতে উনি বললেন যে
ঠিক আছে, আল্লাহ যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে, কিছু করার নেই। অর্থাৎ উনি এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করলেন, রিকগনাইজ দ্য রিয়ালিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, স্যার এনাকে এই ককুলাস দেওয়া হয়েছিল। হ্যালো। স্যার এই হ্যাঁ স্যার, এই হ্যাঁ, জায়গাটাই বিশেষ করে আমাদের বাংলাদেশে এবং আপনাদের ওপারেও আমরা কোনো রুগীকে নিয়ে যখনই বসি, তখন আমাদের বাংলাদেশের মুসলিমরাই আহ, খুব কমনলি বলে আল্লাহ যা করে তাই হবে, আল্লাহ যা করে তাই হবে। তো এই ক্ষেত্রে তো আমরা কপুলাসে কি সঙ্গে সঙ্গে চলে যাব, কিংবা আমরা কিভাবে এই জায়গাটাকে আরেকটু। হ্যাঁ, দেখুন, একটা মানে আমি আমি কি এখানে কোড ধরেছি? একটা একটা পেশেন্টের অনেক কিছু বলবে, তাই না? আমার এই পরের কেসটা যখন আমি বলতে যাবো দেখবেন অনেক কিছু বলবে, কিন্তু তার একটা কোর আছে, সেই কোরটাকে ধরতে হবে, তার সঙ্গে যে সাপোর্টিং যেগুলো আছে আপনি সেগুলো পরে কাজে লাগাতে পারবেন। আমার কথাটা বুঝতে পারলেন? আমি এই পেশেন্টের কোরটা কি ধরেছি? যে কেয়ার্স, কেয়ার্স। জি স্যার। হ্যাঁ, কেয়ার্স আদার্স ফর, এটা হচ্ছে ওনার পেশেন্টের কোর। তারপরে থেকে তারপর আপনি আপনি তারপরে আরো যেগুলো তথ্য পাচ্ছেন সেগুলো যদি আপনি কাজে লাগান। হ্যাঁ, আমি এটাকে বলি, আমার 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 কথায় এটা স্টিয়ারিং রুব্রিক্স, অর্থাৎ এই রুব্রিক্সটা আপনার গাড়িকে টেনে নিয়ে যাবে। এই রুব্রিক্সটা থাকবেই। মূল জিনিসটা এনার এনার কনসেপ্টটা হচ্ছে, যে কোনো পেশেন্টের যখন অনেক কিছু বলবে বা সামান্য কিছু বললো, আমাদের কোর জিনিসটাকে বুঝতে হবে। এই পেশেন্টের কোর কি, এই পেশেন্টের কোর আপনার চিন্তা করুন, এই পেশেন্টের কোর কেয়ার্স কিনা। হ্যালো, এই পেশেন্টের কেয়ার্সটা কোর কিনা, জি স্যার। জি এবং এবং এই আর এই কোর থেকে তার এলিমেন্টসটা এসছে। তার হ্যাঁ, কোকুলাস সম্পর্কে একটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে যে কোকুলাস কেয়ার করতে করতে সুস্থ হয়ে যায়। আপনার এটাই তো জন্য। সেটা, জি জি। এটাই তো কিন্তু ওই সেটা, যে সেই রুব্রিক্সটা তো ওই রিলিজিয়াস ব্যাপারটার কারণে আসলে কোকুলাস থেকে সরে গিয়েছিলাম। কে কে বলছেন, কে বলছেন? স্যার আমি গোলাম মুক্তাদির, মুক্তাদির আমিন বলছি। আচ্ছা, আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রিলিজিয়াস ব্যাপারটা থেকে সরে গেছিলেন। হুম। না, ইয়েতেও আছে, রিলিজিয়াস ব্যাপারটাও ককুলাসে আছে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে ইয়েতে রুব্রিক্সে নাই কেন। হ্যাঁ, আমি বলবো রুব্রিক্সে আছে। কেমন করে আছে আমি নেক্সট কেসে এসে আমি বলবো। আপনারা বলবেন যে কোনো রুব্রিক্স নাই, কোনো রিলিজিয়াস ইয়েতে টু অকুপাইড উইথ রিলিজিয়ান। হ্যাঁ, এতে হয়তো ইয়ে নেই। আর ইনি রিলিজিয়াস ঠিকই, কিন্তু এনার আধা রিলিজিয়াস পার্সন ইনি ঠিকই, কিন্তু সেটাও ককুলাসে আছে আছে। কিভাবে আছে এটা আমি পরের কেসে এসে আপনাদের বলবো। আমি যদি ভুলে যাই আমাকে শেষের দিকে এসে মনে করে দেবেন, আমি বলে দেবো। এবং আপনারা পাবেন রেপার্টরিতে ককুলাসে রিলিজিয়াসনেসের মধ্যে আছে। ঠিক আছে। তবে আপনি যেটা লিখেছিলেন যে রিলিজিয়াস পার্সন হলে ইয়ে কি বলে, আপনি বা শাহজাহান বোধহয় লিখেছিল, রিলিজিয়াস পার্সন হলে অসুস্থ অবস্থায় সে তার ধর্মকর্ম ছেড়ে দেবে, এটা হয় না, এটাও ঠিক। হ্যাঁ, সত্যিকার রিলিজিয়াস পার্সন হলে অসুস্থ অবস্থায় সে আরো বেশি রিলিজিয়াস হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কারণে বলেছিলাম। হ্যাঁ, এটা শাহজাহান বলেছে। ঠিক আছে, আমি এই প্রথম কেসটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। হ্যাঁ, কারণ এই দ্বিতীয় কেসটা একটা লেন্দি কেস আছে, আপনাদেরও ধৈর্য থাকতে হবে, আমি বলবো। হুম, আমি আশা করছি যে ঘন্টা খানেকের মধ্যে আমি সেটা শেষ করতে পারবো, কারণ 11টার বেশি হলে অনেকের অসুবিধা হয়ে যাবে। হুম। তো এই দ্বিতীয় কেসটা আমি বলছি, অনেকের সেটা লম্বা কেসটা অনেকে হয়তো শোনেননি। বা এটা স্ক্রিপ্ট আমার লেখা লিখে দেইনি, আমি বলছি। হুম। তো এই কেসটা একটা খুব ইন্টারেস্টিং কেস, শুনেন আপনারা এটা। এই ছেলেটা, এটা এটা ওই পুরো কেসটা হচ্ছে টেলিফোনিক কেস। এই কোভিড এর সময় থেকে বা কোভিড এর পরে আহ, আমি বেশ কিছু অনলাইন কেস দেখছি। হুম। আমাদের তথ্য প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। হুম। তো এই তথ্য প্রযুক্তির জন্য আমাদের দেশ বিদেশের
দূরত্বটা একদম ঘুচে গেছে। যখন টেস্টিং করি, বিশেষ করে যখন এই ভিডিওতে টেস্টিং করি, আমার মনে হয় যে পেশেন্ট যেন আমার সামনে সামনে যেন আছে। হুম, এরকম মনে হয়। তো ও, আক্তার ভাই আসেন নাই। ইয়ে দেবব্রত বলেছিলেন নাকি আক্তার ভাইকে? হ্যালো, দেবব্রত বলেছিলে? আচ্ছা, ঠিক আছে। তো এই কেসটা বাংলাদেশের কেস। হুম উম, এ, বাংলাদেশের ছেলে, আহ, তার কিছু আত্মীয় এখানে থাকে, সেই আত্মীয়। হ্যালো, 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 কেউ কিছু বলছেন? ও, ডাক্তার মাসুদ, আচ্ছা। আপনি আপনি জানলা খোলা রাখুন, কিন্তু আপনার অডিওটা অফ করে দেন। জানলা খোলা রাখলে অসুবিধা নেই, ভিডিও খোলা রাখলে অসুবিধা নেই। হ্যাঁ, ইয়েটা অফ করে দেবেন, ভিডিও খোলা রাখলে বরং আমার ভালো ভালো হয়, আমি সবাইকে দেখতে পারি, ইন্টারাকশনটা হয়, ভালো হয়। যাদের 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 ইচ্ছা, আপনারা ইয়েটা খোলা রাখুন, ভিডিও খোলা রাখুন। তো এই কেসটা হচ্ছে বাংলাদেশের কেস। তো ওই এই পেশেন্টের কিছু আত্মীয় ইয়েতে থাকে, ইন্ডিয়ায় থাকে। তারা আমার পেশেন্ট, এবং খুব ভালো রেজাল্ট পেয়েছে। তারা তাকে বলেছিল যে সে তো অনলাইনে ক্লাস নেন, তুমি একটু যোগাযোগ করো। তারপরে আমাকে যোগাযোগ করেছিল। আমি তাদের বলেছিলাম যে হ্যাঁ, ঠিক 10:30টার সময় আমি ফাঁকা থাকবো, আর 10:30 থেকে, রাত্রি 10:30 থেকে দেখবো পেশেন্ট। ঠিক 10:30টার সময় পেশেন্ট আমাকে ফোন করলো। হুম আহ, আমি বড়, যেহেতু অনেক লেন্দি কেস, আমি সম্পূর্ণটা বলবো না, অনেক টাইম লেগে যাবে। আমি শর্ট করে বলবো, শর্ট করে বললেও দেখবেন লম্বা হবে, তবে দেখবেন আপনার খারাপ লাগবে না। হুম আমি প্রথম থেকেই বলছি, প্রথমটা আমি শর্ট করব না, প্রথম প্রথম অংশটুকু আপনারা ভালোভাবে শোনেন। হুম আর কোথায় আপনাদের ভালোভাবে শুনতে হবে সেটা আমি বলে দেবো। ওই জায়গাটুকু একটু আর একটু ভালোভাবে শুনবেন। আহ, কারণ এটা তো আপনাদের একদম সামনাসামনি নেই। হ্যাঁ, যদিও আপনাদের খুব সামনাসামনি আছেন, পারভেজ স্যার আছেন, মাসুদ ভাই আছেন, আখতারুদ্দিন আর মিনা আছেন, এদেরকে একদম দেখতে পাচ্ছি, কাছাকাছি লাগছে, খুব ভালো লাগছে। তো পেশেন্ট আমাকে ঠিক 10:30 থেকে ফোন করলো, বললো হ্যাঁ স্যার, নমস্কার, আমি অমুকে বলছি, বাংলাদেশ থেকে। আমার কাকিমা এই টাইমে ফোন করতে বলেছিলেন। তারপরে উনি বললেন, স্যার আপনি এখন ফাঁকা আছেন তো, ফ্রি আছেন তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক টাইমে ফোন করেছেন, আপনি বলেন, কথা বলেন। তখন উনি বলছেন, স্যার আমাকে তুমি করে বলবেন, আমি অনেক ছোট। খুব সুন্দর করে হেসে হেসে বলছেন। উম, তো বললাম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছে, স্যার আমার সমস্যা হচ্ছে, আমার অনেক আগে থেকেই খুব গ্যাস হয়। হ্যাঁ, আমার খুব গ্যাসের সমস্যা। আর পেট সবসময় যেন ফুলে থাকে। হ্যাঁ, আর সমস্যা আগে বেশি ছিল, প্রতিদিন আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হতো, এখনো প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খাই। একদিন যদি গ্যাসের ট্যাবলেট না খাই তাহলে আমার প্রবলেম। তখন পেট জ্বালা করে। হুম এখানে অনেক দেখালাম ডাক্তার, কিছু হলো না। তারপরে আমি ইন্ডিয়াতে গেলাম, ওখানে আলট্রাসোনোগ্রাফি করলো, কোলোনোস্কোপি করলো, এন্ডোস্কোপি করলো, করে ডাক্তার বললো তোমার আলসার আছে। মেডিসিন চলছিল, মেডিসিন চললে ঠিক আছে, আর মেডিসিন বন্ধ করলেই সমস্যা হচ্ছে। এখন বমি বমি ভাব হয়, ওয়াক আসে, শরীর বেশ দুর্বলতার মধ্যে আছে। আমার খেতে ইচ্ছা করে না স্যার, খাবার দেখলে আমার বমি আসে, তবে বমি হয় না, ওয়াক আসে, ওয়াক, প্রচুর ওয়াক আসে। আর বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না স্যার। এখানে বাথরুমটা বলতে উনি স্টুলের কথা বললেন। হ্যাঁ,
আমার পেট করে বলছে যে পেটটা আমার ক্লিয়ার করে বাথরুম হয় না, আর মাঝে মাঝে মাথা ব্যথা করে। সিটি স্ক্যান করা হয়েছিল স্যার আমার মাথায়, কিছু ধরা পড়েনি। তারপরে চোখের ডাক্তার দেখিয়েছিলাম স্যার, চোখে আহ, বলছে যে চোখ তোমার ভালো আছে। একটু চিন্তা করলেই, একটু টেনশন করলেই স্যার আমার মাথা ব্যথা হয়। গ্যাসের ওষুধ যদি আমি কন্টিনিউ খাই স্যার, তাহলে আমার এই মাথা ব্যথা থাকে না, আমার টেনশনও থাকে না। হ্যাঁ, কিন্তু কন্টিনিউ অনেক দিন ধরে খাচ্ছি স্যার, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। শুনুন কথাটা, ট্যাবলেট আমি অনেক দিন ধরে খাচ্ছি স্যার, কিন্তু সমাধান পাচ্ছি না। এখন আরো বেশি পাওয়ারের ওষুধ খেতে হয় আমাকে। এখানকার ডাক্তাররা বলে, মানে বাংলাদেশের ডাক্তাররা বলে যে তুমি ভালো ডাক্তার দেখাও, ইন্ডিয়াতে যাও। আমি ইন্ডিয়াতে গেলাম, অনেক টেস্ট করতে বললো, পরে আমার কোনো সমাধানই হলো না। আবার অনেক টেস্ট পরে আবার টেস্ট করতে বললো, আমার সমস্যার কোনো সমাধান, স্থায়ী সমাধান হলো না। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যেটা আমি হ্যারাসমেন্ট হচ্ছি, মাইন্ড ইট। বলছি আমার মনে হচ্ছে আমি যেন হ্যারাসমেন্ট হচ্ছি। বারবার আমার এন্ডোস্কোপি করছে, আমার ক্রোনোস্কোপি করছে, আমার ইসিজি করছে, এটা করছে ওটা করছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এটাই আমার সমস্যা। আমি বললাম, এইখানে আমি প্রশ্ন করলাম কিরকম? বলছে যে এই যে ওষুধ খেলাম, ডাক্তার দেখাচ্ছি, হ্যাঁ, তো কম থাকছে, কিন্তু তারপরে আবার অনেক টেস্ট দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে বারবার ইন্ডিয়াতে আসতে হচ্ছে, ওখানেও ট্রিটমেন্ট করছি, আবার ইন্ডিয়াতে আসতে হচ্ছে, এখানে বারবার বিভিন্ন টেস্ট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার কোনো স্থায়ী সমাধান, আমার কোনো সমাধান হচ্ছে না। হ্যাঁ, এরা বলে এই 7 দিন ওষুধ খাও ইন্ডিয়াতে, 7 দিন ওষুধ খাও, তারপরে তুমি আসো, এই টেস্ট গুলো করো, আবার 1 মাস পরে আসো। এই বারবার বাংলাদেশ থেকে এদিকে টাকা পয়সা লাগছে স্যার। বাংলাদেশে আমি একজন ডাক্তার কাছে 4বার গেছি, 4বার আমাকে 4 রকম টেস্ট দিয়েছে। হ্যাঁ, কোনোটা 2000 টাকা, কোনোটা 2500 টাকার, এসব টেস্ট গুলো দিয়েছে। এগুলো না পেরে আমি তখন ইন্ডিয়াতে গেছিলাম। হম, বাংলাদেশে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ স্যার। ইন্ডিয়াতে আমি প্রথমে এইমসে দেখালাম, তারপর বেঙ্গালুরুতে গেলাম, ওখানে দেখালাম, ওখানে বিভিন্ন 35,000 টাকার টেস্ট লিখে দিল স্যার। তারপর আমি গোয়ার কাছে ওডিপি তে দেখালাম, কিন্তু আমার সমাধান হচ্ছে না স্যার, কোনো রেজাল্ট হচ্ছে না। বলছে, তখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকম সমস্যা কতদিন ধরে চলছে? বলছে স্যার 1 বছর হলো স্যার। এবার আমি প্রশ্ন করলাম, এই সমস্যাটা তুমি কিভাবে দেখছো? বলছে স্যার আমি এখন কি করে যে করব এটা আমি নিজেই বুঝতে পারছি না, সমাধান খুঁজছিলাম কিন্তু সমাধান পাচ্ছি না। হ্যাঁ, আমি তো ইন্ডিয়া গিয়ে, এর কথাটা আপনার শুনবেন, খুব সুন্দর কথা। হ্যাঁ, মনে হচ্ছে যেন খুব আন্তরিক ভাবে বলছে। বলছে স্যার আমি তো ইন্ডিয়া গিয়ে বারবার গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু হচ্ছে না। তখন কাকিমা বললেন যে আপনার কথা বললেন, তখন আমি দেখলাম যে হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথি ট্রাই করিনি, তাহলে তো হোমিওপ্যাথিটা ট্রাই করা যেতেই পারে। সেই জন্য স্যার আপনার কাছে আমি আসলাম। আমি বললাম ঠিক আছে, তোমার সমস্যাটা নিয়ে তুমি কি চিন্তা করছো বলো। এইবার পেশেন্টটা একটু করে হাসছে। বলছে স্যার চিন্তা, স্যার চিন্তা মানে ওরকম তো, হ্যাঁ, কিভাবে মানে আমার এই প্রবলেমটা কিভাবে স্যার, প্রবলেমটা আমার সলভ হচ্ছে না স্যার, কিভাবে সলভ হবে, কি করে আমি সুস্থতা পাবো? হ্যাঁ, আমার কোনো সমাধান হচ্ছে না, এই কথা বলছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি করো? পেশেন্ট বলছে আমি লেখাপড়া করছি স্যার, পলিটিক্যাল সায়েন্সে। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সে আমি অনার্স কমপ্লিট করলাম, এই বছরই ফাইনাল ইয়ার কমপ্লিট করলাম, আর পাশাপাশি ইউটিউবিং করি স্যার।
2015 সালে আমি ইউটিউবিং শুরু করেছি এবং ইউটিউবের সঙ্গে আমি যুক্ত আছি 15 সাল থেকে, এবং এখন পুরো সংসারটাই আমার উপর নির্ভরশীল। দেখুন, মাইন্ড ইট, এই ছেলেটার বয়স হচ্ছে 25 বছর, পড়াশোনা কমপ্লিট করেছে এবং এখনো পড়াশোনার মধ্যে আছে। সে কি বলছে, পুরো সংসারটা আমার উপরে এখন নির্ভরশীল। আমার আন্ডারে স্যার এখন 15-16 জন ছেলে কাজ করে। সবাইকে আমি মাইনে দিয়ে রেখেছি, এবং আমার টোটাল এখন একটা কোম্পানি স্যার, আমার একটা কোম্পানি স্যার, একটা বড় কোম্পানি, মানে 5-6টা আমার চ্যানেল আছে এখানে বাংলাদেশে, এবং আমি ভিডিও করি। তখন আমি প্রশ্ন করলাম, তোমার সংসার সম্পর্কে একটু বলো। হ্যাঁ, কারণ যেখানে আমাদের স্কোপ সেখানে আমাদের ঢুকতে হবে, কারণ আমি পেশেন্টকে এখনো কিন্তু বুঝতে পারিনি। হ্যাঁ, আমি বললাম তোমার সংসার সম্পর্কে একটু বলো। হ্যাঁ, 1 মিনিট, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন সবাই? হ্যালো? হ্যাঁ স্যার, একদম হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম যে তোমার সংসার সম্পর্কে একটু বলো। পেশেন্ট বলছে, আমার সংসার স্যার, আমার সংসারে স্যার আমার বাবা, মা, ছোট বোন আর এক মেসোতো বোন আছে। ওই মেসোতো বোনের বাবা নেই, আর আমাদের এখানে থেকেই ও পড়াশোনা করছে। আর আমার এক বড় মাসি আছে, তার হাজবেন্ড নেই, সেও আমাদের এখানে থাকে। আমাদের বড় ফ্যামিলি স্যার। আমাদের যে ফ্যামিলি, আমার বাবা মা অসুস্থ, বাবাকে ডাক্তার দেখাতে হয়, মাকে ডাক্তার দেখাতে হয়। এগুলো সব এরা সব আমার উপরেই আমি করি স্যার, আমার উপরে ডিপেন্ডেন্ট এরা। কিন্তু আমি তো এখন কাজ করতে পারছি না, পেট নিয়ে আমার খুব অশান্তিতে আছি। বলছে, আমি মন খুলে খেতে পারি না, আমার খাওয়ার ইচ্ছা করে, আমি খাবার নেই নিয়ে ভাবি যে আমি এতগুলো খাবো, কিন্তু আমি খেতে পারি না। প্রায় আপনারা অডিওটা বন্ধ করেন, ভিডিওটা খোলা রাখেন। কেউ একজন অডিওটা আনমিউট করে রেখেছেন, একটু নয়েজ আসছে। অডিওটা খোলা রাখেন, ভিডিওটা খোলা রাখেন। বলছে, স্যার 2.5 বছর ধরে আমি 3 বেলা প্রপার টাইমে খেতে পারি নাই। 2.5 বছর ধরে আমি প্রপার টাইমে খেতে পারি নাই, আমার খাওয়া দাওয়া ঠিক টাইমে হয়নি। আমি প্রচন্ড কাজের চাপের মধ্যে ছিলাম, অতিরিক্ত আমার কাজের চাপ হয়েছে, আমি ফোকাস দিয়েছিলাম আমার কাজের দিকে। একদিন সকালে হয়তো কোনোদিন শুটে গেছি, শুটে মানে ফটোশুট, কোনোদিন হয়তো শুটে গেছি, সকালে একটু চা বিস্কুট খেয়ে গেছি, তারপরে দুপুরবেলা ওখানেই একটু সিঙ্গারা নিমকি এগুলো খেয়ে নিলাম। আবার সেই সন্ধ্যাবেলা এসে ভাত খাই। এরকম ভাবে আমি কাজ করে গেছি। তারপরে সন্ধ্যাবেলা এসে আমি এডিটিং করেছি, কারণ এডিটিং না করলে পরের দিন আমি ভিডিওটা আমি আপলোড করতে পারবো না। তারপরে রাত্রি 1টার সময় হয়তো ভাত খেয়েছি, তারপরে 3টা-4টার সময় আবার 3টা-4টার সময় আমি ঘুমোতে গেছি। এরকম হয়েছে আমার আমার ডেইলি রুটিন স্যার, এরকম হয়ে গেছিল। আমি প্রশ্ন করলাম, কোনো মেন্টাল স্ট্রেস? বলছে, না স্যার। আমি বললাম যে কোনো কাজের স্ট্রেস? বলছে, না স্যার, তেমন কোনো স্ট্রেস নেই, তবে কাজে কিছু তো আপ ডাউন হয়ই। যখন হাতে টাকা থাকে না, অথচ সংসারে কিছু প্রয়োজন হলো, বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তখন তো একটু চাপ হয়। হ্যাঁ, আর তাছাড়া আমি কোনো ড্রিঙ্কসও করি না কোনো, আর আমাদের এখানে তো অ্যালকোহলের ব্যাপারই নেই। এগুলো তো এখানে ব্যান। আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ স্যার, বাংলাদেশে কিন্তু টোটালি এখানে ব্যান, কিন্তু মদ্যপান এখানে হারাম, এটা ইসলামিক কান্ট্রি, এখানে মদ্যপান হারাম।
আমি বললাম আচ্ছা আচ্ছা, Como এটা হচ্ছে padeci chaba. আমি দেখবেন আচ্ছা। তো এটা আমি দেখবেন আমি দুটো ইয়ে পাঠিয়েছি, টেস্টিং এর পার্ট পাঠিয়েছি। এটা ফার্স্ট পার্ট গেল, এবার সেকেন্ড পার্টে আসছি। টেস্টিং এর সেকেন্ড পার্ট আপনারা নিজেরাও শুনতে পারেন, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আমি সেকেন্ড পার্টে কথা বলছি এবার। আমি বললাম আচ্ছা তুমি তো ইউটিউবার, তো তুমি এই প্রফেশন কেন বেছে নিয়েছো? আমি কিন্তু এখনো আমার একটা ভাষা ভাষা আইডিয়া এসেছে যে এর মেইন ফিলিংসটা কি হতে যাচ্ছে। এটা কনফার্ম হওয়ার জন্য আমি কিন্তু আরো এগিয়ে গেলাম। হুম, যে এর কোডটা কি, কোন দিক দিয়ে এই পেশেন্টটাকে ইন্ডিভিজুয়ালাইজ করা যাবে। আমি বললাম তুমি তো ইউটিউবার, তুমি এই প্রফেশন বেছে নিলে কেন? বলছে স্যার আগাগোড়াই আমার ভিডিও তৈরি ব্যাপারটা আমার খুব ভালো লাগতো, ফটোগ্রাফি ব্যাপারটা আমার ভালো লাগতো। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, হ্যাঁ, তখন আমার, না ক্লাস 6-7-এ এরকম বোধহয় বলেছে, 6-7-এ পড়ি, তখন আমার এক দাদা আমাকে বলেছিল যে আকাশ দিয়ে অনেক টাকা বেড়ায়, ওগুলোকে ধরার জন্য টেকনিক জানতে হয়। সেইটা আমার এক দাদা বলেছিল, ধরার একটা সিস্টেম আছে সেটা জানতে হয়। আমার তখন থেকেই ইচ্ছাটা তৈরি হলো, আমার তখন থেকেই ইচ্ছা। কিন্তু তার জন্য তো একটা মোবাইল কেনা দরকার, কিন্তু মোবাইল কেনার পয়সা কই? আমাদের বাড়ির পরিস্থিতি খুব খারাপ। আমার বাবা কাঠ মিস্ত্রি কাজ করে। আমিও কিন্তু ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি কাঠ মিস্ত্রি কাজ করেছি স্যার, আমি কিন্তু এই কাজ জানি। আমি কিন্তু হেল্পারের কাজ করেছি, ওই চালে উঠে চাল লাগানো, এগুলো কিন্তু আমি পারি স্যার। হ্যাঁ, আর আমি তার পাশাপাশি টিউশনি করতাম। তার পাশাপাশি আমি ক্যামেরাম্যান হিসাবে একজনের সঙ্গে আমি কিছু কাজও করেছি। অনলাইনে আমি দেখেছি ইউটিউবে ঘেটে যে কিভাবে ক্যামেরা চালাতে হয়। হ্যাঁ, আমার এক ভাই ইউটিউবারে কাজ করতো, আমি তার সঙ্গে কাজ করা শুরু করলাম। সে একটা ক্যামেরা আনলো কিনে, কিন্তু ততদিন তো আমার ক্যামেরার কাজ সম্পর্কে আমি সবকিছু জানি, আমার জানা কমপ্লিট। আমি দাদাকে বললাম যে তুমি আমাকে ক্যামেরা দাও, আমি ক্যামেরার কাজ সব জানি, আমি এডিটিং পর্যন্ত আমি ইউটিউব সার্চ করে কি করে করতে হয় আমি সব আমি জেনে নিয়েছি। ক্যামেরা তো আমি হাতে পরে পেয়েছি, আমি ওগুলো সব আগে জেনে নিয়েছি। আমি যখন আমার ওই দাদা ক্যামেরা নিয়ে আসলো, আমি বললাম যে আমি তোমাকে এডিটিং করে দেবো। আমি তখন তাকে এডিটিং করে দিলাম। দাদা তখন এই ভিডিও তৈরি করলো, সেটা ইউটিউবে দিল, এবং সেই ভিডিও র্যাঙ্ক করে গেল। দাদার হাতে অনেক পয়সা টয়সা আসলো, এবং দাদা খুশি হয়ে আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল গিফট করলো। দাদা তখন বললো যে নাও তুমি শুরু করো। আমার তখন বাড়িতে স্যার খুব খারাপ অবস্থা, আহ, কিন্তু বাবা মা খুব খুশি যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন হয়েছে। কিন্তু একটা যে আমি হেল্পার রাখবো, একটা ছেলে রাখবো, সেই পয়সা তো আমার ছিল না স্যার। হ্যাঁ, কাজে গেছি স্যার, কোনোদিন মা আমাকে 5টা টাকা দিয়েছে, ওই 5টা টাকা আমার পকেটে আছে। দুপুরবেলা খিদে পেয়েছে, ওই 5 টাকার একটা সিঙ্গারা কিনে জল খেতাম স্যার। কারণ আমি ভাবতাম যে আমাকে চেষ্টা করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে, এই ব্যাপারটা আমার ছিল স্যার, এই যে ব্যাপারটা আমার মাথায় ছিল স্যার। হ্যাঁ, আমি বাড়ি থেকে কিন্তু আমার, আমি যে আজকে আমি সাকসেসফুল স্যার, কিন্তু আমি বাড়ি থেকে একটা টাকাও নেইনি। আমার বাড়িতে সেই ক্ষমতাও ছিল না তো, বাড়ি থেকে কিন্তু একটা টাকাও নেই। হ্যাঁ, তবে আমি বাড়ির সাপোর্টটা পেয়েছি। হম, বাড়ির আশেপাশে যারা ছিল, আহ, আমি যখন ওরকম মোবাইল দিয়ে পরে ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, এটা ওটা ছবি তুলতাম, পুকুরে পিছনে যেতাম, পুকুরে নামতাম, তখন আমাকে দেখে আশেপাশের লোকে বলতো পাগল হয়ে গেছে। আমার বাবাকে আমার মাকে এসে বলতো আপনার ছেলে পাগল হয়ে গেছে। আমার মা খুব কাঁদতো যে এ সমস্ত কথা এসে বলছে তোর নামে, তোর নামে এটা করিস ওটা করিস, এগুলো সব এসে বলছে।
আমি তখন মাকে মা খুব দুঃখ করতো, কাঁদতো। আমি মাকে বলতাম, মা মুখ বুজে সব সহ্য করো, একদিন সব ঘুরবে মা, একদিন সব ঘুরবে। হ্যাঁ, আজ থেকে তখন থেকে আমার কিন্তু ঘুরতে আরম্ভ করেছে, সময় কিন্তু ঘুরতে আরম্ভ করেছে। আজ স্যার আমার 8 থেকে 9 লাখ টাকার শুধু ক্যামেরা সেট আছে। দেখুন, 25 বছরের একটা ছেলে যে পড়াশোনা করছে, সে বলছে যে আজ আমার 8 থেকে 9 লাখ টাকার ক্যামেরা সেট আছে স্যার। আমার আন্ডারে স্যার 15-16 জন ছেলে কাজ করছে স্যার। আপনাদের আশীর্বাদে আহ, আহ, আমি একটা ছাদ দিয়ে একতলা বাড়ি তৈরি করেছি। আমার বাবা কাঠ মিস্ত্রি। আমার বাবার সাদা সারা শরীর সাদা, অর্থাৎ ভিটিলিগো আছে। রোদে যেতে পারতো না, রোদে গেলেই বাবার সারা শরীর লাল হয়ে যেত। আমার দেখে খুব কষ্ট হতো স্যার, খারাপ লাগতো। আমি কিছু বলতে পারতাম না, তখন তো আমার স্টুডেন্ট, আমি এখনো স্টুডেন্ট, তখন আমি স্কুলে পড়ি। আজ স্যার আমি বাবাকে একটা মুদিখানার দোকান করে দিয়েছি, বাবাকে আর রোদে যেতে হয় না। বাবা মুদিখানার দোকান করে, মা বাড়িতে থাকে। এখন আমাদের গ্রামে খুব ভাইটাল জিনিস শোনেন, এখন আমাদের গ্রামে যদি কোনো অনুষ্ঠান বা কিছু হয়, তাহলে যদি গ্রামের 10 জন লোককে ডাকে, তার মধ্যে কিন্তু আমাদের ডাকে, আমাকে ডাকে। আমি তখন মাকে বলি, দেখো মা, এইসব লোকই কিন্তু তোমাকে একদিন হাসি ঠাট্টা করেছিল, বলেছিল দেখো তোমার ছেলে কি করে বেড়াচ্ছে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, আর তুমি মন খারাপ করতে, কাঁদতে। এখন আমার জন্য আমার বাবা যেখানে যায়, বাবা একটা আলাদা সম্মান পায়, তাকে সবাই আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলে। হ্যাঁ, তা তারা বলে, ওই দেখো আহ, ইউটিউবারের ছেলে, ইউটিউবারের মা আসছে, কতটা সম্মান পায় মা। হ্যাঁ, এটা তাদেরও ভালো লাগে, আর এগুলো দেখে আমারও খুব ভালো লাগে স্যার। ওই সময় আমার ফ্যামিলি হয়তো আহ, কোনো টাকা দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেনি, কিন্তু ফ্যামিলি আমার পাশে ছিল স্যার, আমাকে সাপোর্ট করেছে। আমার বাবা অনেক গল্পের কনসেপ্ট দিয়েছে, সেগুলো আমি কাজে লাগিয়েছি, তারা আমার পেছনে ছিল স্যার। আজ আমার এখন শুধু বেতন দিতেই প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা খরচা হয় স্যার। কিন্তু ওই সময় আমাকে পরিবার যদি ব্যাকআপ না দিত, আমি কিন্তু এখানে দাঁড়াতে পারতাম না স্যার। একটা লাখ হিসেবে কাজ করেছে স্যার। আমি এদিকে, আমি একদিন এখন কিন্তু খুব সাকসেসফুল। আমার 25 বছর বয়সে আমি এখন যা করেছি, তাতে আমি মোটামুটি আমি হ্যাপি। পাশাপাশি আমি এখন ইন্ডিয়াতে গিয়েও কাজ শুরু করব, এবং আহ, কয়েক মাস হয়ে গেল, আজকে পেশেন্টের মা এসেছিল, সে বলছে এখানে সে কাজ শুরু করেছে, অলরেডি কাজ শুরু করে দিয়েছে, শুধু বলেই থেকে থেমে থাকেনি, কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেটা বলছে, স্যার আমি ভাবনা চিন্তা করছি, এটা অনেকদিন আগে কেস, বলছে স্যার আমি ভাবনা চিন্তা করছি ইন্ডিয়াতে গিয়েও আমি কাজ শুরু করব। আমার ভিউয়ার তো বিদেশেই বেশি, এটা তো ইন্টারন্যাশনাল। আমার ভিউয়ার ইন্ডিয়াতে আমি প্রচুর, আমি ভিউয়ার পাই। আমি ইন্ডিয়াতে 85% ভিউয়ার পাই, আর বাংলাদেশে এই 15% মতন। হ্যাঁ, আমার তখন থেকে আমার টাকার প্রতি ঝোঁক স্যার। আমি একদম জিরো লেভেল থেকে উঠে এসেছি। হুম, আমি যখন কাজ করতাম তখন খাবার দাবারের প্রতি আমার কোনো দৃষ্টি ছিল না, আমার ফোকাস ছিল শুধু কাজ কাজ। হ্যাঁ, আমাকে উম, ইয়ে করতে হবে, কাজ আমার কমপ্লিট করতে হবে, মানে পরের দিন আমি কি করে ভিডিও আপলোড করব। হ্যাঁ, তখন আমি তো নিজে সব করতাম, আর এখন তো আমার সব আছে, আমার এডিটর আছে, আমার সবাই আছে, সবাই আমার কাজ করে দিচ্ছে। কিন্তু আমার সেই এখন জোশটা নাই স্যার, আমার এই পেটের গন্ডগোলের জন্য। আমার আমি আমাকে এখন সবাই বলে যে
আহ, তুই যদি তখন খাওয়া দাওয়া করতিস ঠিকঠাক টাইমে, তাহলে তোর এই প্রবলেম গুলো হতো না। আমি তখন একটা প্রশ্ন করলাম, এটা সবাই বলছে জন্য তুমি বলছো, নাকি তাদের কথাতে ইন্সপায়ার হয়ে বলছো, নাকি তোমার মনের কথা? তখন পেশেন্ট হাসছে, বলছে যে হ্যাঁ। আমি বললাম, তো এখানে তোমার রিয়েলাইজেশন কতটা? বলছে হ্যাঁ স্যার, এটা ওরা বলছে ওদের ইয়েটাই বেশি। হ্যাঁ, আমার নিজেরও মনে হয়। তবে আমি বললাম, কত পার্সেন্ট তোমার নিজের মনে হয়, আর কত পার্সেন্ট ওদের আহ, আহ, ইয়ে থেকে আহ, তুমি ইম্প্রোভাইজ হয়ে বলছো? তো বলছে না, ওদেরটাই বেশি, ওদের কথাটাই বেশি ধরি। হুম, আহ, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন বলছে যে স্যার, আহ, ওদের থেকে কথা থেকে আমি বেশি ইন্সপায়ার্ড হয়েছি। সিনিয়ররা আমার গুরুজন। হ্যাঁ, আহ, তাদের কথার তো একটা দাম আছেই। কিন্তু স্যার, আমি কাজের ওই জোশটা আমি পাই না স্যার। হ্যাঁ, ডাক্তার বিশ্রাম নিতে বলে, বিশ্রাম নিলে আমার কাজের মান কমে যাচ্ছে। তারপরে আরো সব ঘটনা বললো, যে কখন ওরা কাজ ঠিক করে পারছিল না, তখন ওই কাজের জন্য সে গেল। তারপরে সে দৌড়াদৌড়ি করে কিছুক্ষণ কাজ করে মাথা মাথা ঘুরে চোখ মুখে অন্ধকার দিল, এবং সে তারপর বাড়িতে এসে, আমি শুয়ে পড়লাম স্যার, আমি কাজ করতে পারছি না। এইরকম সব আরো কিছু বললো। আমার শরীর একদম সায় দিচ্ছে না স্যার। হুম, আমি একদম হতোদ্দাম হয়ে পড়ি। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি, আমি স্টাডি করি, তোমাকে কতটা সাহায্য করতে পারি আমি বলবো। আমি মেডিসিন দিলাম। মেডিসিন দেওয়ার 30 শক্তির মেডিসিন, 3টা ডোজ আমি দিলাম। বললাম যে 10 মিনিট পর পর খাও। আর তার সঙ্গে কিছু আরো কিছু 2 মাসের জন্য যেটা রুটিন মেডিসিন, ওগুলো আমি দিলাম। 2 মাস পর পেশেন্ট নিজে সশরীরে আমার কাছে এসে হাজির হলো, সঙ্গে তার মা, সঙ্গে তার বোন। তো ওদের ফ্যামিলিতে ওর এক দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, একটা ছোট বোন আছে। এই বোনটাও ওর দাদার সঙ্গে হেল্পারে কাজ করে, রিডিং ফ্রেডিং এগুলো করে সব। হম। তো মাকে এনেছে, বোনকে এনেছে, এতটা খুশি হয়েছে যে বাংলাদেশ থেকে এসে আমার এখানে চিকিৎসা করাবে। সেই ফলো আপ রেকর্ডিংও আপনাদের দিয়েছি। ফলো আপ রেকর্ডিংটা একদম সামনাসামনি, আর কেস টেকিং রেকর্ডিংটা ওটা তো টেলিফোনিক, ওটাও আমি দিয়েছি। 2 মাস পরে পেশেন্ট এসে হাজির। বলছে স্যার, ভালো আছি আমি। পেশেন্ট বলছে যে সে চমৎকার আছে, কোনো অসুবিধা এগুলো আর নেই, মানে এখন আর ট্যাবলেটও খেতে হয় না তার। বমি বমি ভাব, এই যে আরো যেসব প্রবলেম গুলো ছিল সেগুলো চলে গেছে, এবং কাজে এতটাই তার জোশ এসেছে যে সে এখন ইন্ডিয়াতে কাজ শুরু করে দিয়েছে। এই হলো case। এখান থেকে আমরা কিভাবে কেসটাকে সলভ করব বলেন? এটা একটা লম্বা কেস, কিভাবে আমরা কেসটাকে সলভ করব? আপনারা যারা শুনেছেন তারা স্ক্রিপ্টে নেই, আপনার কেউ কেউ শুনেছেন, কেউ সালফার বলেছেন, কেউ বোধহয় অলিভ স্যাক বলেছেন। তো আর কারো কিছু যদি মাথায় আসে আপনারা বলতে পারেন। স্যার এইখানে দুইটা কেসের মতো মনে হচ্ছে। আমি একবার সালফার বলছিলাম, আপনি বললেন কাছাকাছি গেছি, কিন্তু হুম ওষুধের হুম কিছুই হয়নি। একটা জায়গায় হলো যে আমি এখন কোনো কাজ করতে পারছি না, এই আমারও জায়গাটা তাই। এমনি আচ্ছা, একজন কেউ কথা বলছেন, ওনারটা বলা হয়ে যাক। হুম 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 বলছিলাম আমি হুম যে এখানে সে কোনো কাজ কে করতে পারছে না, এই পয়েন্টটা একটু বড় হুম ভাবে আমার কাছে মনে হয়েছে আপনার কাছে করলো, যে আমি হুম এই করলাম, এই করলাম। সবকিছুর বাইরে হুম যে মূল জায়গাটা আমি একবার ধরছি, সেটা হলো যে আমি এই কাজটা করতে পারছি না। ওই জায়গা থেকে চায়না মনে হয়, কিন্তু অন্যান্য যে তার সাথে সংশ্লিষ্ট রুব্রিক গুলো চায়নাকে সাপোর্ট করে না। তো আপনি যখন হুম কেসটা বললেন, আমিও একসময় মনে করছিলাম যে ওই যে আমি হ্যারাসমেন্ট হচ্ছি, আমি এই টাকা হুম দিচ্ছি, ওই টাকা হুম দিচ্ছি, হুম এই বিষয় হুম নিয়ে আমার কাছে একবার হুম বিট্রেড মনে হয়েছে। আর হুম বিট্রেড হুম আর হলো যে হুম
মোড অফ বিং হুম এইগুলো মিলাই হায়াসও মনে হয়েছে। তো আমি আচ্ছা 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 এই হ্যাঁ এই হুম হুম দুইটা আমার মনে হচ্ছে এতটুকুই। হুম হুম ব্যাস। হুম। বাহ খুব অন্যরা ভালো খুব ভালো খুব ভালো আপনার থিঙ্কিংটা একদম লাইনে আছে খুব ভালো আর কেউ কিছু বলবেন হ্যাঁ, বলছি যে ছেলেটা যেভাবে নিজে কি কি করেছে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই করেছি, মানে আহ, যেটা আর কি হয়ে থাকে, মানে যেমন অনেক কিছুই উনি বলছেন, হয়তো সত্যি সত্যি করেছেন, কিন্তু সবটাই যে অতটা দরকার হয়তো বলার আছে কি নেই তার বড়, উনি সবই বলছেন যে আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, আমার এই সব জায়গা থেকে যেন ওনাকে সেই সালফারের মতন ওই জায়গাটা লাগছিল। আবার এদিকে কেয়ারিং এর ব্যাপারটাও আছে, এই যে বাবার ওইটা হয়, কষ্ট হচ্ছে, বা হুম আমি চাপ নিচ্ছি, এই যে সকলের মাথায় মানে এতগুলো লোকের দায়িত্ব একা আমি হুম নিচ্ছি, হুম না খেয়ে না হুম দিয়েও কাজ করছি, আমাকে দাঁড়াতে হবে, এবং একটা বড় অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছি যে আমাকে এটা করতেই হবে। হুম এই জায়গা থেকে একটু উঠে যাচ্ছে, নাহলে এমনি ওনার আমি করার ধারণটা দেখে যেমন একটা সালফারের মতন মনে হচ্ছিল, মানে আচ্ছা ইগোর আচ্ছা ব্যাপারটা যেন আছে, যেন আমি এই করেছি, আমি ওই করেছি, আমি অনেক কিছু করেছি, সেই সবগুলো বলছিলেন যেটা। আপনি 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 রেকর্ডিং শোনেননি রেকর্ডিং শুনলে এই ইগোর ব্যাপারটা বলতেন না এ ও না, এতটা রেকর্ডিং আমি শুনবার সুযোগ হয়নি। হ্যাঁ সেই সেই বলছি হ্যাঁ আমিও তো রেকর্ডিংই শুনেছি রেকর্ডিং শুনে কোনো ওষুধ দিয়েছি ও তো আমার পাশে সামনে ছিল না হ্যাঁ কিন্তু আমার এই ইগোর কথাটা একটুকু মনে হয়নি হ্যাঁ একবারও মনে হয়নি হ্যাঁ এবং এগুলো সব প্রাসঙ্গিক ভাবে কথাগুলো এসেছে আর কি হ্যাঁ মানে ওনার মেন ওই, মানে বাবা মা সকলকে নিয়ে সংসারে এত বড় একটা সংসারকে নিজে একাই টেনে নিয়ে যাচ্ছেন দায়িত্ব নিয়ে, এই ব্যাপারটাই তার মানে গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে। আচ্ছা আর কেউ কিছু বলবেন জি স্যার, আমি একটু বলি। স্যার, এটা হ্যাঁ তো পরে কোকোলাস কোকোলাস অ্যাম্বিশনের ব্যাপারটা তো খুবই প্রবল ভাবে আছে। বাহ বাহ এটা খুব ভালো বললেন হুম হুম হ্যাঁ আর যেন কেউ কিছু বলতে চাইছিলেন হ্যাঁ জি স্যার, আমি ও আগে হ্যাঁ হ্যাঁ এটাও তো আসলে কোকোলাস ইন্ডিকারই পেশেন্ট, কিন্তু স্যার প্রথমে ওই ভিডিও মানে রেকর্ড শুনে তেমন কিছু আমি বুঝতে পারছি না। কিন্তু যখনই স্যার বললেন ওই ছেলেটা প্রথমেই নমস্কার বললো, তখন থেকে ওই রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, তারা রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্টিং এই সপ্তাহ রুব্রিক্স নিয়ে, আর এলিমেন্টস ফ্রম কেয়ার্স না এখানে এখানে এলিমেন্টস ফ্রম কেয়ার্স কোথায় রিকগনাইজিং কোথায় এখানে আপনি কি প্রথম কেসটার কথা বলছেন জি না স্যার, দ্বিতীয়টাও তো দ্বিতীয়টা এখানে রিকগনাইজিং কোথায় আছে মানে এই আর কাজের এলিমেন্টস ফ্রম কেয়ার এলিমেন্টস ফ্রম কেয়ার কোথায় আছে আমার মনে হচ্ছে এই মানে সে এত দায়িত্ব নিতেছে, এত কেয়ার করতেছে, ওই হ্যাঁ কাজগুলি যে হ্যাঁ 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 এই এই ব্যাপারগুলো আসবে হ্যাঁ দায়িত্বের ব্যাপারগুলো আসবে হ্যাঁ ন্যাচারালি এই দায়িত্বগুলো সে নিয়েছে হ্যাঁ তার ডিউটিও আছে তার রেসপন্সিবিলিটিও আছে পারভেজ স্যার আপনি বুঝতে পেরেছেন আজকে আপনি রেসপন্সিবিলিটি আর ডিউটি নিয়ে একটু কনফিউশন হচ্ছিল আমি লিখেছি জি স্যার, আমি পড়ছি, সেটাও পড়ছি। আচ্ছা 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 না এটা ককুলেসের কেস নয় হুম আচ্ছা আর যদি কেউ কিছু বলেন বলবেন না হলে আমি এগিয়ে যাব ক্যালিকার এখানে এখানে একটা যেটা আমার যেন মনে হচ্ছে যে উনি ছোট থেকেই যে ব্যাপারটাতে খুব বেশি ফোকাস করে আছেন, সেটা হচ্ছে ওনার মানে অ্যাম্বিশন, মানে যে এই যে বড় আমাকে হতেই হবে হ্যাঁ যেমন তেমন প্রকারে, হ্যাঁ এই হ্যাঁ ব্যাপারটাই যেন বেশি করে প্রাধান্য পাচ্ছে। হুম। সব ক্ষেত্রে ঘুরে ফিরে এই সেই এই একই ব্যাপার। এই এই কথাটা বললেন কেন যেন তেন প্রকারেণ এই কথাটা আসলো কেন আহ, তাই তো, মানে বিভিন্ন ভাবেই চেষ্টা করছে, ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাবেই চেষ্টা করছে যে যেমন তেমন করে ওনাকে বড় হতে হবে, মানে মিশন ওনার যেমন এইটা। তেমন করে এই যেমন তেমন করে ব্যাপারটা কেমন করে আসলো হ্যাঁ, বড় হতে হবে আমাকে আমি টাকার স্বপ্ন দেখি হ্যাঁ টাকা আমার বন্ধু বলেছে দাদা বলেছিল টাকা ভেসে বেড়ায় আকাশে ওখান থেকে ধরার টেকনিক জানতে হয় এগুলো সব বলেছে তারপরে থেকে তো তার প্রবল ইচ্ছা বলেছে আর তখন থেকে আমার প্রবল ইচ্ছা যে আমাকে টাকা করতে হবে এবং এই ইচ্ছাটা তার প্রবল হ্যাঁ এটা খুব ভালো ধরেছেন যে
তার আচ্ছা, অ্যাম্বিশন আর একটা জিনিস, একটা ফিজিক্যাল লক্ষণ এখানে খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। কোনটা? যদি মানে আপনি যদি ওটা নেননি, কিন্তু আমরা একটা সময় এগুলোকে ব্যবহার করেছি। এটা হচ্ছে যখন খেতে বসছি মনে হচ্ছে অনেক খাবো, এক গাদা নিচ্ছি, কিন্তু খাওয়ার সময় যে খানিকটা খেয়ে আর খেতে পারছি না, এটা আমাদের তখন আমরা এইটার জন্য লাইকো প্রেসক্রিপশন করতাম। কেন কেন? ওই যে বললাম ফিজিক্যাল ওই লক্ষণটাতে, ও মানে খেতে বসার সময় সে মনে করছে যে অনেকটা খাবো। আপনার না, আপনার কি মনে হয় যে এটা এটা লাইকোপেশন? আমার ল্যাকটিসিস মনে হয়েছে, বলবো তো। কে বলছেন? তপন বাবু? হ্যাঁ, আচ্ছা আমার আচ্ছা ল্যাকটিসিস মনে হচ্ছে। আচ্ছা, বলেন কেন? এই অ্যাম্বিশন ইনক্রিজ, হ্যাঁ, আর্ডেন, কাজের প্রতি একটা তার অদম্য ইচ্ছা, আর্ডেন একটা ভাব রয়েছে। হুম, হুম হুম পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। ডিলিউশন, ডিলিউশন, লং সাফার, ওয়ান্ডারিং বিগেন। পার্সিকিউটেড। পার্সিকিউটেড এখানে তো, পার্সিকিউটেড কি এখানে আসবে? আপনারা কেসটা শুনবেন, তাহলে পার্সিকিউটেড এর ব্যাপারটা পেশেন্ট ফিল্ড কালার যেটা বলবে, তার মধ্যে একটা পার্সিকিউশনের ভাবটা তার মুখের, তার বক্তব্যের মধ্যে একটা ইরিটেশন ভাব থাকবে, একটা বিরক্তি ভাব থাকবে। সেটা কিন্তু এই পেশেন্টের নেই কিন্তু। তমনবাবু, আপনি কি এটা শুনেছেন, রেকর্ডিংটা শুনেছেন? না, সেটা আপনার কাছ থেকেই এটা শুনে বলছি। না না, এর মধ্যে পার্সিকিউটেড নাই ফিলিংটা। আচ্ছা, আপনার থিঙ্কিং ভালো। ডিউটি স্যার, ডিউটি, ফ্যামিলি আর অ্যাম্বিশন, ক্যালি গ্রুপের কোনো মেডিসিন হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যালি কার্ভ। হুম 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 হুম। কৌশিক বলছো না? হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। আচ্ছা, তাহলে আমি একটু এগোই। অ্যাম্বিশন অ্যানালাইসিসটা অনেক বড়। মানে কি স্যার? অ্যাম্বিশন অ্যানালিসিস মানে এটা হবে বা খুব বললেন, ভালো বললেন। কে বললেন এটা? স্যার। আমি আকিব, ডাক্তার আকিব। ও, আকিকুল। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো বললেন। এটা আচ্ছা, অ্যাম্বিশন ইনক্রিজ মানি ফর, আচ্ছা, শুধু কি মানি? না স্যার, উনি শুধু তো কি আসলে শুধু মানিই চাই? না, উনি আসলে সম্মান, সামাজিক প্রতিষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, কে বললেন এটা? কে বললেন? কে বললেন? আমি কে স্যার বললেন এই এটা? বারবেরি আকিকুল সাহেব? হ্যাঁ জি স্যার, এটা কি আকিকুল সাহেব বারবেরি? বললেন? জি স্যার। আকিকুল সাহেব বললেন? জি স্যার, আমি বলছি আকিকুর। জি। আচ্ছা, সবাই ইয়ে করুন, আনমিউট করুন। আনমিউট করে এই আকিকুল সাহেবের জন্য একটা হাততালি লাগান, একটা হাততালি লাগান। না স্যার, আচ্ছা, আমি আগেই আপনি বললেন জন্য আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে আগে আমি চেষ্টা, মেডিসিনটা বলে দিলাম, ডিসক্লোজ করে দিলাম। এবার আমি অ্যানালাইসিসটা আসি, শোনেন, ব্যাপারটা শোনেন। কেসে অ্যানালিসিসটা একটু দীর্ঘ হবে, আপনারা একটু থাকেন, তাহলে বারবেরিসটা কি জিনিস আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। বারবেরিস বলতে তো আমরা শুধুমাত্র ওই পাথরের জন্যই ব্যবহার করি, বারবেরিসের কত ব্যবহার আছে। এর আগে বছর 3-4 বছর আগে আমার একটা বারবেরিসের একটা সুন্দর কেস, একটা মেয়ের কেস সারিয়েছিলাম, সেটা আমি গ্রুপে দিয়েছিলাম। আর আজকে এই কেসটাও শোনেন। কোনো কেসটা, যে কোনো কেস, এটা শর্ট হওয়া উচিত না লং হওয়া উচিত? আমি কেসটা শর্ট করব না লং করব, বিভিন্ন মতবাদ আছে এখানে। আমরা মহন্তি স্যারের অনেক লং কেস দেখেছি, আমরা গুপ্তা স্যারের অনেক লং কেস দেখেছি, লং কেস আমরা প্রচুর দেখেছি। কালকেও আমি কয়েকজনের সঙ্গে গল্প করছিলাম লং কেসের, বিরাট বড় কেস। লং কেস হওয়া, কেসটা লং হওয়া উচিত না শর্ট হওয়া উচিত, বিভিন্ন মতবাদ আছে। এগুলো নির্ভর করে হচ্ছে কেসের জটিলতার উপরে। কেসের দেবব্রত আছো? আরে একটু মুখটা খোলো। হ্যাঁ স্যার, শুধু একা আছি একা স্যার। একা একা পারভেজ স্যারই আছি স্যার, স্যার স্যার পারভেজ। শুনছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একা একা শুধু আমি আর পারভেজ স্যার। পারভেজ স্যার মাই ডিয়ার, উনি খুলে রেখেছেন জানলাটা। স্যার, অন্য কোথাও আমি জানলা অনেকে খুলি না। অনেক
অনেকে বলে কি, অনেকে বলে যে বুড়ো হয়ে গেছি, আমাদের কি তোমরা দেখাবো। আরে আমিও বুড়ো, আপনিও বুড়ো, কেন আমরা অপরকে দেখবো না? ঠিক আছে। আর এরা এরা সব হচ্ছে দেবদূতের মতন। কিন্তু ইয়ে করবে না, জানলা খুলবে না। হম এই যে কৌশিক, ওই যে পালদা, পালদাকে দেখলে কে বলবে যে এনার বয়স 60 পার হয়ে গেছে? হ্যাঁ, 50 বছর হয়নি। কিন্তু এনারা জানলা খুলবেন না। আর খালি দেবব্রত তো বুড়ো নায়ক। আবাদের দেখার জন্য অস্থির, ফচকেদের ঠিক আছে, আমাদের ঘরে দেখে কি হবে বুড়ো গুলোকে? আচ্ছা, যেটা বলছিলাম যে কেস শর্ট হবে না লং হবে, এটা নির্ভর করে 63 হচ্ছে চলছে, এখন আর কেসের। বারবার মুখ দেখাতে ভালো লাগে আয়নাতে? আহ, একদম দেখলে আরো ভালো লাগে, কাছের মনে হয়, একদম কাছে আছেন। হুম মনে হচ্ছে যেন আলিঙ্গন করি, কথা বলি, এরকম মনে হয়, কাছাকাছি একদম। তো যেটা বলছিলাম, যে কেস লম্বা হবে না শর্ট হবে, এটা নির্ভর করে হচ্ছে কেসের জটিলতার উপরে, কেসের গভীরতার উপরে, আর হচ্ছে কেউ বলবেন যে কেসের ডেপথ আছে কতটা, কেস অ্যাকিউট কেস না ক্রনিক কেস, তার উপরে নির্ভর করে আমি কেসটা। আবার অনেকে আছে যে বলবেন যে আমি কেসটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছি ততক্ষণ আমি কেস টেকিং করে দেবো। ঠিক, বিভিন্ন রকম মতবাদ আছে। এটা অনেকটা কিরকম, ওই যে ক্রিকেটের যে টি-20 আছে না, টি-20 খেলা, এই তো দেবব্রত এসছে, এতক্ষণ বোধহয় বাচ্চা নিয়েছিল অথবা খাওয়া দাওয়া করছিল সেই জন্য আসেনি। এটা অনেকটা ওই টি-20 ক্রিকেটের মতন, টি-20 আছে, ওয়ানডে আছে, 50-50 ম্যাচে অথবা টেস্ট ম্যাচ, এগুলো সেরকম ছোট ছোট কেসও আছে। তো এই কেসটা কি হচ্ছে, আমরা জীবনের গল্প শোনার কেস, তাই না? অনেক কেসে জীবনের গল্প শুনতে হয়, কোনো কোনো কেসে তার দরকার পড়ে না, অবজারভেশন থেকে আমরা মেডিসিন পেয়ে যাই। অনেক কেস আছে যে পেশেন্টকে প্রশ্ন করারই দরকার হলো না, আমরা মেডিসিন পেয়ে গেলাম। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে ক্ষেত্রে অ্যাকিউট কেসেই ওগুলো বেশি হয়। কিন্তু যখন এরকম একটা জটিলতাপূর্ণ কেস আসে, এটা যে একটা জটিলতাপূর্ণ কেস, আপনারা আশা করি বুঝতে পারছেন, বাংলাদেশে কতবার গেছে আর ইন্ডিয়াতে কতবার এসেছে, কতবার বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছে, এবং সে এখন কাজ করতে পারছে না। এটা একটা জটিলতাপূর্ণ কেস এবং একটা গভীর কেস একটা। সেই জন্যই কিন্তু এই কেসটা সাকসেস হওয়ার জন্য আমি মনে করলাম যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করলে আপনাদেরও এটা একটা কনসেপশনে আসতে পারে, আপনারাও পেশেন্ট পাবেন এরকম। তো কি অ্যাকিউট কেস কি ক্রনিক কেস, কেস টেকিং খুব ইজি হওয়া উচিত, এজ হওয়া উচিত ফরিদা, কেস টেকিংটা। ফরিদা, দুঃখিত, আমার ফোনের চার্জ মাত্র 2% ঠেকেছে, আমি আর থাকতে পারছি না, বারবার কেটে যাচ্ছে, আমি কথা শুনতেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা দুপুরের দিকে বোধহয় কেয়ার করিনি, আমি খেয়াল করিনি, একদম 2%, এরপরে হলে বন্ধ আচ্ছা হয়ে আচ্ছা, যাবে, না না আমি না সরে না, ঠিক যাচ্ছি। আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো মানে এটা যেটা বলছিলাম, একটা জিনিস শুনে নি, এটা হচ্ছে বারবারিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সব সময় বাবা মা বা এদেরকে বলে যাচ্ছে যে দেখো এরা যারা আজকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এক সময় তারাই তোমাকে সম্মান দেবে, পরবর্তীকালে বাবা এবং মা সম্মান পাচ্ছে দেখে তার ভালো লেগেছে, এই তো ব্যাপার। ব্যাস ব্যাস ব্যাস। আপনি 1% করে 0 করবেন, তারপরে যাবেন, তাই তো? ফাইন ফাইন ফাইন। ঠিক আছে, ঠিক আছে। আসছি, ওটা ধীরে ধীরে আসছি। মানে আমি পেশেন্টের, আমি বলতে চাইছি যে কোন জায়গাটা আমরা কোড ধরবো, কোন জায়গাটা আমি পেশেন্টকে ধরবো। পেশেন্ট প্রচুর কথা বলে গেছে এখানে, কোন জিনিসটাকে আমরা ধরবো, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে এত বড় কেস, তাহলে কোন জিনিসটা আমরা নেবো, কোন জিনিসটা আমরা ছাড়বো। একটা কেসের সাকসেস পেতে গেলে আমাদের কোন জিনিসটা ধরতে হয়, কিভাবে ইভালুয়েট করতে হয়। অ্যানালিসিসের থেকে বেশি প্রয়োজন, অ্যানালিসিসটা তো দরকার, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন। একটা কেসের ইভ্যালুয়েট কি করে, মূল্যায়ন আমরা কি করে করব, এইটা সবচেয়ে আগে জানা দরকার। সেই জিনিসটাই আমি বলছি যে পেশেন্ট যখন কথা বলবে, এবং কেস টেকিংটা খুব ইজি হওয়া উচিত। ইজি হওয়া উচিত এই কারণে যেন পেশেন্ট তো এমনিতেই ডিস্ট্রেস অবস্থায় আমাদের কাছে আসে, এই পেশেন্টকে যদি আমরা আরো প্রশ্ন করি, আরো বিব্রত করি, তাহলে পেশেন্ট তো নিজেই হ্যারাসড হয়ে যাবে। আর এই পেশেন্ট তো হ্যারাসড হয়েই আছে, বলে বিভিন্ন জায়গায় যাচ্ছি, হ্যারাসমেন্টের মধ্যে আছে।
তো তো সেখানে আমাদের অর্গানের একদম দ্বিতীয় পদ্যটাই হানিম্যান বলেছেন যে পেশেন্টকে এমন ভাবে দেখতে হবে, তাকে এমন করে ট্রিট করতে হবে যেন সে কষ্ট না পায়। আমরা যদি পেশেন্টকে ধরে অনেকক্ষণ ধরে প্রশ্ন করি তাহলে কিন্তু সে, এবং এমন ভাবে প্রশ্ন করি, ব্যতিব্যস্ত করে তুলে কিন্তু পেশেন্ট কষ্ট পাবে। আর আমি ইজি বলছি কি করে, এই যে পেশেন্টকে 40 মিনিট ধরে প্রশ্ন করলাম বা টেস্টিং করলাম, এই পেশেন্টের কিন্তু কোনো ডিফিকাল্টি হলো না, ও কিন্তু নিজের উৎসাহে ওর কথা বলে যাচ্ছে। কারণ কি করতে হয়, আমরা যতক্ষণ ধরে এরকম লং কেসে, জটিল কেসে আমরা যখন উত্তর না পাচ্ছি, তখন পেশেন্টকে তার যে প্রসঙ্গটা তার খুব ভালো লাগে, যে প্রসঙ্গে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই প্রসঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে সে তার মনের কথা বলবে, সে তার জীবনের কথা বলবে। এখানে আমি দেখুন কয়টা প্রশ্ন করেছি, অল্প কটা প্রশ্ন করেছি, কিন্তু পেশেন্ট আপনা আপনি মানে সে নিজেকে ওপেন করেছে, খুলে গেছে। এই কেসটা প্রায় 40 মিনিটের কেস, কিন্তু পেশেন্ট কি একবারও অস্বাচ্ছন্দ্য অনুভব করেছেন? না, ও নিজের ইচ্ছায় বলে গেছে। আমি যখন থামিয়ে দিই তখনই একমাত্র থেমে। তো এই কেসটা কিরকম? এই কেসটা হচ্ছে টেস্ট 5 দিন ধরে খেলার মতো কেস। এই পেশেন্টের কোর ফিলিং কি? এত বড় কেস থেকে আমরা কোর ফিলিংটা কিভাবে নেব? এটাকেই বলা হচ্ছে মূল্যায়ন, এটাকেই বলা হচ্ছে ইভ্যালুয়েট করা। আর এখান থেকে কিন্তু আমাদের এই স্টিয়ারিং রুব্রিক্স, অথবা অনেকে বলে যে আসলে টেস্টিংটা কিভাবে করব বা মূল্যায়নটা কিভাবে করব, তার আগে আমাদের যেটা জানতে হয়, সেটা আমাদের স্টলওয়ার্ডরা, আমাদের গুরু মান্তি স্যার, গুপ্তা স্যার, বা আমাদের মহাগুরু এম.এল. সেগাল সাহেব বলে গেছেন, প্রসিডিওর গুলো বলে গেছেন। সিপিপি, পিএআর কার্ড, কেউ বলেছেন পিন খুঁজতে হবে, আনকম্পেনসেটেড পিকচার দিতে হবে, ডাক্তার রাজেন শঙ্করন বলেছেন, অরিজিনাল পিকচারটা দিতে হবে। এগুলো তাদের সবার কথা আমাদের জানতে হবে। পেশেন্টের অরিজিনাল পিকচার কোনটা, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে না তখন সে যেটা আমাদের দিচ্ছে সেটাই হচ্ছে অরিজিনাল পিকচার। কখনো সেখান থেকে ধরতে পারবো, মানে ইনভলেন্টারি স্টেট, পেশেন্টের ইনভলেন্টারি স্টেট, আপনি কিভাবে কি যেটা বলছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কেউ আর বলেন যে সিলেকশন অফ কোর, এটাই মেইন। কেউ বলছেন যে কিংপিন, এটাকে এক একজন এক এক রকম নাম দেন। আমি নাম দিয়েছি স্টিয়ারিং সিমটম, স্টিয়ারিং রুব্রিক, এবং সবার শেষে আছে ফিল অফ দ্য পেশেন্ট। এটা অনেকের কাছে দুর্বোধ্য মনে হয় যে একটা পেশেন্ট ফিল কি করে করব। দেখুন, আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা, এগুলো অনুসারে এক একজন ফিজিশিয়ান এক এক ভাবে অগ্রসর হন। এক একজনের কনসেপশন এক রকম থাকে, এক একজনের ম্যাচুরিটি এক রকম থাকে, সেইভাবে সে অগ্রসর হতে পারে। টেকনিক অনেক আছে, আপনি যে টেকনিকে আপনি যান না কেন, আপনি যদি মূল সুরটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন। আর হানিম্যান কিন্তু এটাই বলেছেন যে যেদিক দিয়ে যাক না কেন, সিমিলারিটি, একদম টোটাল সিমিলি মাম হতে হবে। এটা কিন্তু আপনি যেদিক দিয়ে যান না কেন, এটা কিন্তু হানিম্যান বারবার বলে গেছেন। অর্থাৎ পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। ইন্ডিভিজুয়ালাইজেশন কি? স্বতন্ত্রীকরণ। অর্থাৎ এই পেশেন্টটা অন্য কোন পেশেন্টের থেকে কিভাবে স্বতন্ত্র, কিভাবে আলাদা, এই আলাদাটা একটা সিঙ্গেল রুব্রিকে আসে, অথবা হয়তো দেখা যায় যে রুব্রিকে 2-3টে মেডিসিন আছে তার মধ্যে আসে। এইভাবে কিন্তু এই স্বতন্ত্রটাকে বোঝা যায়, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয়। এই পেশেন্টের স্বতন্ত্রতা কি? এইবার আপনারা আছেন আসল পয়েন্টে। এই পেশেন্টের মধ্যে স্বতন্ত্রতা, অর্থাৎ একদম স্বতন্ত্র বৈশিষ্ট্য কি আছে, এটাই হচ্ছে কোর, এই পেশেন্টের কোর। এইবার আপনারা বলুন যে এই পেশেন্টের মধ্যে স্বতন্ত্র, একদম স্বতন্ত্র, আপনারা কি বুঝতে পারছেন যেটা অন্য সবার মধ্যে নেই, এই 25 বছরের একটা ছেলের মধ্যে নেই, অন্য কোনো 25 বছরের ছেলের মধ্যে নেই। সেটাই হচ্ছে কোর, এটাই হচ্ছে এই পেশেন্টকে স্বতন্ত্র করেছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ করেছে, এটাই হচ্ছে ফিল। আপনারা এবার গোটা কেসটাকে আলাদা আলাদা পার্টে না ভেবে ফিল করুন।
যে এই পেশেন্টটা কোন দিক দিয়ে স্বতন্ত্র। আমি বলি, একটা 25 বছরের ছেলে যে কিনা এখনো পড়াশোনা করছে, স্টাডি করছে এখনো, সে কিনা একটা বড় কোম্পানি খুলেছে, তার 4-5টা চ্যানেল হয়েছে, সে 15-16টা ছেলে তার কোম্পানিতে রেখেছে এবং তাদেরকে বেতন দেয় মাসে 1.5 থেকে 2 লাখ টাকা। তার ক্যামেরা সেট রয়েছে 8 থেকে 9 লাখ টাকা। সে তার বাড়ির সমস্ত কিছু কাজ করছে, সবার দায়িত্ব নিচ্ছে। 25 বছরের ছেলের কাছ থেকে এটা আশা করা যায়? এই জায়গাটায় কি অন্য ছেলেদের সবার সঙ্গে এটা এই পেশেন্টকে স্বতন্ত্র করেনি? এটা কি এই পেশেন্টের একটা ইন্ডিভিজুয়ালেশন নয় এই জিনিসটা? আপনারা বলবেন 25 বছরের ছেলে এরকম এত লাখ টাকা ইনকাম অনেকেই করতে পারে। করতে পারে কারা? যারা শিল্পপতির ছেলে তারা করতে পারে, তারা এর থেকে হয়তো বেশি ইনকাম করছে। কিন্তু দেখতে হবে এই পেশেন্টটা কোথা থেকে এসছে? 0 থেকে। ওর বাড়িতে অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ, ওর বাবা মা একটা পয়সা দিয়ে হেল্প করতে পারেনি। 25 বছরের ছেলে এত পড়াশোনা করছে, পড়াশোনার নিজের খরচা সে জুগিয়েছে এবং সে ঘরামির ছেলে, সে রোদে জলে কাজ করেছে, কাজ করে তার সঙ্গে টিউশনি করেছে, করে পড়াশোনা করেছে এবং এখনো পড়াশোনা করছে। পাশাপাশি সে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা কি একটা কল্প কাহিনীর মতন নয়? এটা একটা সিনেমার মতন ব্যাপার নয়? আপনারা বলুন দেখি। শূন্য থেকে উঠে এসেছে, এটা তার একটা ইচ্ছা শক্তি, এটা সর্বোচ্চ পর্যায়ে সে এসেছে। এবং সে এখনো তার শেষ হয়নি, সে বলছে আমি ইন্ডিয়াতেও কাজ করবো। ইন্ডিয়াতে সে কাজ করতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। এই যে একটা তার ইচ্ছা, তার যে একটা স্বপ্ন, সেটা শুরু হয়েছিল। এই যে ওঠার যে একটা পরিশ্রম সেটা করেছে, এই যে একটা স্বপ্ন সেটা সে করেছে। ও কি বলছে যে আমাকে আমার দাদা বলেছিল আকাশ দিয়ে অনেক টাকা উড়ে বেড়ায়, তখন থেকে আমার ইচ্ছাটা শুরু হলো। ডিজায়ার, ফুল অফ ডিজায়ার্স, আছে কি না? আছে কি না পেশেন্টের? ডিজায়ার, ফুল অফ ডিজায়ার্স, ওইখান থেকে তার শুরু হলো। সে বললো ওইখান থেকে আমার ইচ্ছাটা শুরু হলো। কি ইচ্ছা? ও স্বপ্ন দেখছে যে টাকা উঠছে, আমি টাকাগুলোকে ধরবো, টাকার পেছনে ছুটতে আরম্ভ করেছে। এটাকে কি বলে? ডে ড্রিমিং। রুব্রিক আছে, ডে ড্রিমিং। সে স্বপ্ন দেখতে শুরু করলো এবং সে অনেক উপরে উঠবে, অর্থে অনেক অর্থ হবে, তার অনেক বড় হবে। এটাকে বলা হয় উচ্চাকাঙ্ক্ষা। এটাই হচ্ছে কেসের মূল থিম, যে উচ্চাকাঙ্ক্ষা। সেটা অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা। কি রুব্রিক্স? অ্যাম্বিশন ইনক্রিজড, আল্লাহ বলে গেছেন। কমপ্লিটে যান, ওখানে পাবেন অ্যাম্বিশন অ্যাম্বিসিয়াস। অ্যাম্বিশন অ্যাম্বিসিয়াস। অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন মানে ছোটখাটো ব্যাপার নয়। আপনি যদি ডিকশনারি মিনিং খোঁজেন তাহলে কি হয়? ডিকশনারি মিনিং খুললে হ্যাভিং স্ট্রং ডিজায়ার টু বি সাকসেসফুল, পাওয়ারফুল, ফোর্সফুল। স্ট্রং ডিজায়ার, এটা একটা। টু বি সাকসেসফুল, ফোর্সফুল, পাওয়ারফুল, অথবা ফেমাস হওয়ার জন্য। বলছে নট ইজিলি ডান অর অ্যাচিভড, সহজে এটা অ্যাচিভ করা যায় না, নট ইজিলি ডান। গুপ্তা স্যার বলছেন অ্যাম্বিশন মানে কি? গুপ্তা স্যার বলছেন, শুনবেন গুপ্তা স্যারের কেসগুলো। আমার ঘরের চালা ফুটে হয়ে গেছে, আমি ওটাকে মেরামত করব। আমার ঘরের প্রাচীর ভেঙে গেছে, ওটাকে আমি ঠিক করব।
এগুলো অ্যাম্বিশন নয়। অ্যাম্বিশনে অনেক দূরে লক্ষ্য থাকতে হবে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক অর্থর প্রয়োজন আছে, অনেক পরিশ্রম আছে, অনেক মেধার প্রয়োজন আছে এবং অনেক আপ অ্যান্ড ডাউন আছে। অনেক কিছুর মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে যেটাকে আমরা ধরবো সেটা হচ্ছে অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জিনিস একটা, উচ্চাকাঙ্ক্ষা জিনিস একটা, ডিজায়ার একটা জিনিস, লঙ্গিং একটা জিনিস, ইয়ার্নিং একটা জিনিস, অ্যাম্বিশন একটা জিনিস, আলাদা আলাদা। এগুলো সব আমাদের কনসেপ্ট রাখতে হবে। অ্যাম্বিশন মানে হচ্ছে পাওয়ার, মানি, সাকসেস, অ্যাচিভমেন্ট, অনার, রিগার্ড, এইগুলো পাওয়ার জন্য যে স্ট্রং ডিজায়ার, সেটা হচ্ছে অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে শুধু টাকা পয়সা না। এটা ডিকশনারি থেকে আমি বলছি, ডিকশনারি থেকে বলছি আমি। একটা ডিকশনারি মিনিং এ আছে যে অ্যাম্বিশন মানে, ব্রিটানিকা ডিকশনারি খুঁজবেন দেখবেন লেখা আছে, অ্যাম্বিশন মানে পাওয়ার, মানি, সাকসেস, অ্যাচিভমেন্ট, অনার, রেসপেক্ট, এইসব পাওয়ার জন্য একটা স্ট্রং ডিজায়ার। অক্সফোর্ড ডিকশনারিতে আছে যে হ্যাভিং, showing a strong desire and determination to be successful, এটা হচ্ছে অ্যাম্বিশন। তো যাও, এই ছেলেটির প্রচন্ড অ্যাম্বিশিয়াস। ক্লাস 6-7 যখন পড়ে তখন থেকে, কতজন আছে চলে গেছে নাকি, 19 জন ছিল, যাই হোক 2 জন চলে গেছে। যাই হোক, আপনারা যদি শুনতে চান শোনেন কি করে আমি ইয়েতে পৌঁছালাম। এ খুব উচ্চাকাঙ্ক্ষী, যখন 6-7 পড়ে তখন থেকেই তার আকাঙ্ক্ষা, পাশাপাশি তার পড়াশোনার পাশাপাশি তার ভালো লাগার কাজ ছবি তোলা, সেগুলো সে করতো। তার সাবজেক্ট, তার ফটোগ্রাফি করতে ভালো লাগতো, সে ভিডিওগ্রাফি করতো। বা ভিডিওগ্রাফি তার ইয়ে হতো, ইউটিউবে সার্চ করে তার ভিডিওগ্রাফি কি করে করে সেগুলো সে দেখতো এবং সে একটা সংকল্প করে যে সে এই প্রফেশন হিসেবে বেছে নেবে ভিডিও আর্ট। এবং এই বিষয়ে তার প্রবল আগ্রহ, একজন বললেন, আর্ডেন্ট কথাটা বললেন একজন, খুব ভালো। তার প্রবল আগ্রহ লক্ষ্য করা যেত, যে সে লক্ষ্য করতো যে কিভাবে ক্যামেরা চালানো হচ্ছে, কি করে এডিটিং করা হচ্ছে। এবং সে, তার এত ভালো লাগতো কাজগুলো, সে তার এক দাদাকে ক্যামেরা কাজে সাহায্য করেছে এবং সে খুশি হয়ে তাকে একটা ফোন গিফট করেছে। তখন সে যে ফোন কিনবে সেটা তার সামর্থ্য ছিল না, অর্থাৎ সে যথার্থ জিরো লেভেল থেকে উঠে এসেছে। তার কাজের প্যাশন আপনি লক্ষ্য করুন। তার কাছে তখন ক্যামেরা নেই, তখন ক্যামেরার কাজ কিভাবে করতে হয়, এডিটিং কিভাবে করতে হয়, সে সবকিছু ইউটিউব থেকে শিখে নিয়েছে। তার দাদা যখন ক্যামেরা নিয়ে আসলো, সে বললো যে আমি ক্যামেরার কাজটা আমি জানি, আমি অলরেডি শিখে নিয়েছি। এখানে তার কি দেখা যাচ্ছে? তার প্রবল আগ্রহ, প্যাশন দেখা যাচ্ছে, তার কাজের প্রতি কত প্যাশন, জানার প্রতি কত প্যাশন, এগুলো সব দেখা যাচ্ছে তার। এবং তার সেই লক্ষ্যটাকে সে ফিক্সড রেখেছিল, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। একসঙ্গে সে সংসারের প্রতি তার একটা ভালোবাসা ছিল। ছোটবেলা থেকে সে একটা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে, একটা কর্তব্যবোধের পরিচয় দিয়েছে। 25 বছরের স্টুডেন্ট, সে বলছে যে পুরো ফ্যামিলি এখন আমার ঘরে আছে, আমার ফ্যামিলিতে অনেক লোক আছে, মাসির মেয়ে আছে, তার মাসি আছে, 8 জন মানুষ আছে। ছোটবেলায় সে একদম অসচ্ছল পরিবেশ, পরিস্থিতি সংসারের, কাঠমিস্ত্রি কাজ শিখেছে, ওর বাবার লিউকোডার্মা আছে, বাবাকে এখন মুদিখানা দোকান করে দিয়েছে। এগুলো তার কর্তব্যবোধ এবং দায়িত্ববোধ দুটোই আছে। বাবা মাকে সে খুশি দেখতে চায়। দেখুন, বাবা মাকে সে সম্মানিত দেখতে চায়। যখন ফটোশুট করে, কুকুর বিড়ালের ছবি তোলে, পুকুরে নেমে গিয়ে হাঁসের ছবি তোলে, তখন এটা করে ওটা করে, ওর বাবা মাকে গিয়ে বলে যে আপনার ছেলে তো এটা করে বেড়াচ্ছে, ওটা করে বেড়াচ্ছে, একটা ক্যালাস হবে, ও তো পাগল হয়ে গেছে, এসব। তখন ওর বাবা মা খুব মন খারাপ করতো, তার পরিবার ভেঙে পড়েছিল।
ওই কথাটা চিন্তা করুন, ও কি বলছে, বলছে যে মা তুমি ধৈর্য ধরো, একদিন সময় ঘুরবে। প্রচন্ড পরিশ্রম করেছে, প্রচন্ড সংকল্প করে সে এখন একটা বিরাট উচ্চতায় এসেছে। তার অধীনে এখন কাজ করছে 15-16টা ছেলে। ইউটিউবার হিসেবে তাকে এখন লোকে চেনে, তার সামাজিক প্রতিপত্তি বেড়েছে। কি বলছে ও এটা গর্ব করে বলছে যে এখন আমাদের গ্রামে যদি একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যদি 10টা লোককে ডাকে, তার মধ্যে কিন্তু আমাকে, আমার ফ্যামিলিকে ডাকে। বলছে আমার বাবা মাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলে। আমার মাকে বলে, ওই দেখো ইউটিউবারের মা আসছে। এটা তাদের যেমন ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। খুব প্যাশনেটলি এই কথাগুলো সে বলেছে, আপনারা শুনে দেখবেন। অর্থাৎ এই যে সামাজিক সম্মান, এইটাও চায়, টাকাও যেমন চায়, সামাজিক সম্মানটাও তার চাই। আর তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে মাকে বলেছিল, মা একদিন আসবে, দেখবে তোমাকে সবাই, আমাদের সময় ঘুরবে, একদিন তোমাকে সবাই ভালো বলবে। ও এটাই চেয়েছে যে অ্যাম্বিশন ইনক্রিজড, সোশ্যাল, সিঙ্গল বাড়িটা কারবো, অ্যাম্বিশন ইনক্রিজ সোশ্যাল। এটাই তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, যে তার বাবা মা হবে। এটা তার খুব গায়ে লেগেছিল, কষ্ট হয়েছিল যে বাবা মাকে এসে ওর সম্পর্কে নানা রকম কথা বলছে, বাবা মা শুনে সেগুলো কাঁদছে এবং মন খারাপ করে আছে। আর এখন বলছে এগুলো এখন বলে ইউটিউবারের মা আসছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলে, এগুলো আমার খুব ভালো লাগে। এবার একটা সুনির্দিষ্ট মেডিসিন চলে আসলো। এবার ছেলেটার মধ্যে একটা থিম আছে। এই থিমটা কি দেখুন, যে কোনো পেশেন্টের মধ্যে যখন আমরা চেঞ্জ করি, একটা থিমের কথা চিন্তা করবেন। এই থিমটা যদি কয়েকটা কথাতে প্রকাশ করা যায়, খুব মাইনুটলি শোনেন, একটা যদি থিম চিন্তা করা যায় সেটার মধ্যে, সেই থিমটা কি? স্বপ্ন, ড্রিম, উচ্চাকাঙ্ক্ষা, টাকা পয়সা, কাজ, কাজের জন্য তৈরি একটা উৎকর্ষযুক্ত সৃষ্টি। সৃষ্টি, সে একটা সৃষ্টি করছে না, সে ভিডিও করছে, মানে তার একটা সৃষ্টিশীলতা আছে। তার কি আছে? প্যাশন আছে, রেসপন্সিবিলিটি আছে, তার ডিউটি আছে, তার সোশ্যাল রেসপেক্ট। এই ব্যাপারটা তার থিমের মধ্যে আসলো। এগুলো আসলো কিনা বলেন? এই ব্যাপারগুলো এই পেশেন্টের মধ্যে আসলো, এটাকে বলেছি আমরা থিম। এইবার আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে জানেন, অনেকে দেখেছেন, বা কেউ কেউ হয়তো দেখে এগুলোকে অ্যাভয়েড করে গেছেন। সেটা হচ্ছে রেপার্টরি কথা, কমপ্লিট রেপার্টরি। কতজন আছেন? 15 জন এসে ঠেকেছে। আচ্ছা, কমপ্লিট রেপার্টরি। কমপ্লিট রেপার্টরি কাকে বলে? কমপ্লিট রেপার্টরি হচ্ছে যে রেপার্টরি একদমই কমপ্লিট, সেটা হচ্ছে কমপ্লিট রেপার্টরি। কমপ্লিট নামটা সার্থক। যে কোনো মেডিসিনকে যদি জানতে হয়, যে কোনো রুব্রিক্সকে যদি ঠিকভাবে চিনতে হয়, তাহলে আপনারা কমপ্লিট রেপার্টরি ব্যবহার করুন। মনে করুন যে আপনি ডালনেস, এটা জানবেন ডালনেস মানে কি। আপনি কমপ্লিট রেপার্টরিতে যান, দেখবেন ডালনেস এর মানেটা পুরো লেখা আছে। কমপ্লিট রেপার্টরিতে ডালনেস এর পরে কি লেখা আছে? ডালনেস, স্ল্যাগিশনেস, ডিফিকাল্টি অফ থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্সিং। তারপরে যেগুলো লেখা আছে, যে আইস ক্লোজ এক্সামিনেশন, এ সিঙ্গল ক্যান্সার। তো দেখেন কমপ্লিট করে দিল রুব্রিকটাকে। আপনি দেখবেন মোরোজ, একদিন কথায় কথায় একজনের সঙ্গে কথা হচ্ছিল আমাদের একটা ক্লাসে, যে মোরোজ মানে কি। তা আপনি যদি মোরোজ, আপনি সিনথেসিসে যান বা অন্য কোনো রেপার্টরিতে যান, শুধু মোরোজই পাবেন। কমপ্লিট রেপার্টরিতে আসলে কি পাবেন? লেখা আছে মোরোজ, পিভিস, ক্রস, ইল হিউমার, এগুলো সব লেখা আছে। তারপরে যে রুব্রিক্সের মেন পার্ট, সেটা যে আইস ওপেন,
অ্যাগ্রাভেশন, ইগনিশিয়া সিঙ্গেল। তাহলে মডস মানে কি হলো দেখুন, কমপ্লিটলি দিয়ে দিল। আপনি ডিলিউশনে যান না কেন, ডিলিউশন ওয়েলথ আমি লিখি, কমপ্লিট রেপার্টরি কি লেখা আছে, ডিলিউশন ওয়েলথ ইমাজিনেশন অফ, ইমাজিন করছে। কমপ্লিট রেপার্টরি এমনই রেপার্টরি যেখানে কমপ্লিটলি লেখা আছে, শুধু রুব্রিক না, কমপ্লিট রেপার্টরি যে থিম আছে, থিম। কোনো ব্যক্তির যদি আমরা একটা পার্সনের যদি আমরা সামগ্রিক জিনিস বুঝতে চাই, মনস্তাত্ত্বিক বা মূল সুর বুঝতে চাই, তাহলে এই থিমটাকে জানা দরকার। প্রত্যেক মেডিসিনের একটা সাইকোলজিক্যাল থিম আছে। এই সাইকোলজিক্যাল থিম এবং মেরিলিস থিম, এটা মেরিলি উনি একটা থিম করেছেন। এই মেরিলিস থিম বা সাইকোলজিক্যাল থিম এমনই জিনিস যেটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতন, একটা অনেক ইনফেকশন কমাচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক যেমন ব্রড স্পেকট্রাম অনেক, তেমনি এই সাইকোলজিক্যাল থিম বা মেরিলিস থিমের মধ্যে এমন মেডিসিন, প্রচুর মেডিসিন আছে যে কোনোটা যেন কেটে না যায়। অর্থাৎ কোনো না কোনো আমাদের স্টলওয়ার্ড এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েছে। এবার আসি ওই যে ককুলাসের প্রথম প্রথম ইয়েটা, ওইখানে এখানে এখন আসবো আমি, যে ককুলাস ইয়েতে মধ্যে রিলিজিয়াস অ্যাফেকশনে আছে কিনা। তো এই কমপ্লিট রেপার্টরি আপনি দেখবেন যে এখানে সাইকোলজিক্যাল থিম, মেরিলিস থিম এগুলো আছে। অর্থাৎ এগুলো একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টের মধ্যে সমস্ত আইডিয়ার মেডিসিন, মনে হতো এই মেডিসিনে এই সম্পর্কটা কেউ না কেউ লিখে গেছে কিনা, হ্যাঁ লিখে গেছে, এবং সেটাকে ইনক্লুড করেছে। এই ছেলেটির সাইকোলজি, যদি আমরা সাইকোলজিটা তুলে ধরি, তাহলে আমরা কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক পাবো, কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক পাবো, সাইকোলজিক্যাল থিমস, ওয়ার্ক, প্রোডাক্টিভিটি, কমা মাইন্ড, এই মানি, কমা সোশ্যাল স্ট্যাটাস। দেখুন এর মধ্যে কমপ্লিটলি সবকিছু রয়ে গেছে। কার? এই ব্যারেটেকার। ব্যারেটেকার পার্সনের সাইকোলজিক্যাল থিমসটা। হ্যালো বারবারিস, বারবারিস আপনি ভুল করছেন ব্যারাইটাকার বলে। ব্যারেটেকার, সরি বারবারিস ভালগারিস, সরি থ্যাংক ইউ বারবারিস স্যার, নাহলে এটা রেকর্ডিং এ থেকে যেত। বারবারিস ভালগারিসে সাইকোলজিক্যাল থিমটা কি? রুব্রিক্সটা হচ্ছে সাইকোলজিক্যাল থিম, ওয়ার্ক, কমা প্রোডাক্টিভিটি, কমা মানি, কমা সোশ্যাল স্ট্যাটাস। এই রুব্রিকটা কমপ্লিট রেপার্টরিতে কিন্তু অ্যাড করেছেন রাজেন শঙ্করনের বাবা টি শঙ্করন, বিখ্যাত ডাক্তার, আপনি ফেলে দিতে পারবেন না। তাহলে বারবারিসের এই তথ্যটা কিন্তু আছে, আমাদের রেপার্টরিতেই আছে। দেখুন আর কি আছে, সাইকোলজিক্যাল থিমের মধ্যে রয়েছে সাইকোলজিক্যাল থিম, কম্পালশনস, রেসপন্সিবিলিটি ইনক্রিজড। এই ব্যক্তির, এই ছেলেটির রেসপন্সিবিলিটি ইনক্রিজ এই রুব্রিক্সটার মধ্যে আছে। আমি যদি প্লেড রেসপন্সিবিলিটি খুঁজি হয়তো পাবো না। মেরিলিস থিম, ডিউটি, এর মধ্যে ডিউটিনেস যে আছে, ডিউটি কনসাসনেস যে আছে, সেটা আমরা মেরিলিস থিমের 8 রুব্রিক্স। মেরিলিস থিমস ডিউটি, 8 রুব্রিক্স। মেরিলিস থিমস প্যাশনেট, কতটা আর্ডেন্ট, কতটা প্যাশনেট সে, বাড়ির সবার সঙ্গে, তার আত্মীয় স্বজনদের সঙ্গে এই পেশেন্টের বন্ডিং, কতটা বন্ডিং আপনার চিন্তা করেন, কতটা বন্ডিং স্ট্রং, সবার সঙ্গে এই একাকিত্ব বোধ করে। আমার সঙ্গে যখন কথা বলছিল মনে হচ্ছে যে আমার কত ইন্টিমেসি, কতজনের জন্য পরিচিত। আপনারা রেকর্ডিংটা শুনে দেখবেন। একটা রুব্রিক্স রয়েছে সাইকোলজিক্যাল থিমস, ইন্টিমেসি, ওপেন, একদম ওপেনলি কথা বলছে। 8 রুব্রিক্স সাইকোলজিক্যাল থিমস, ফিলিং স্ট্রং, স্ট্রং ফিলিং রয়েছে কাদের জন্য? বাবা মায়ের জন্য, পরিবারের জন্য। এবার আসা যাক ছেলেটার সমস্যার বিষয়।
সমস্যাটা কি? তার সমস্যাটা হচ্ছে গ্যাস, তার আলসার হয়েছে, তার পেট ফুলে যাচ্ছে, খেতে পারে না, কনস্টিপেশন হয়েছে, হেডেক হয়েছে, পরে চোখ মুখে অন্ধকার দেখে, মাথা ঘোরায়, অনেক রকম প্রচুর সমস্যার কথা বললো। এখন হচ্ছে তার বই বই ভাব, এগুলো অনেক সমস্যার কথা বললো। ইন্ডিয়াতে বেঙ্গালুরুতে চিকিৎসা করেছে, এইমস এ চিকিৎসা করেছে, গোয়াতে চিকিৎসা করেছে, কলকাতায় চিকিৎসা করেছে, এবং সব জায়গায় চিকিৎসা করতে করতে সে বলছে যে কোনো জায়গায় 1 সপ্তাহ, কোনো জায়গায় 2 সপ্তাহ, কোনো জায়গায় বলছে 1 মাস পরে আসো, আবার টেস্ট করাও, আবার টেস্ট করো, আবার বাংলাদেশে যাও, আবার ইন্ডিয়াতে আসো। বলছে যে 2-3 বার পেশেন্ট বলেছে যে আমার মনে হচ্ছে আমি হ্যারাসড হচ্ছি। আমি রেপার্টরিতে হ্যারাস কথাটা পুট করে দিলাম, পুট করলে একটা রুব্রিক্স আসলো। ডেলিউশন, হ্যারাসড, হি ইজ, দুইটা মেডিসিন আছে, দুইটা। ডেলিউশন, হ্যারাসড, হি ইজ, দুইটা মেডিসিন আছে। তার মধ্যে একটা মেডিসিন হচ্ছে বারবারিস ভালগারিস। এটা কার, কে অ্যাড করেছেন? ডক্টর রাজেন শঙ্করন অ্যাড করেছেন। কোনো সন্দেহ আছে তাহলে? আমি তখনই কিন্তু একদম নিঃসন্দেহ হয়ে গেলাম যে এ বারবারিস ভালগারিসের পেশেন্ট হবে। একটু এটার রেট্রো স্টাডি করি, আর একটু সময় নেব। আপনাদের যদি শোনেন, 14 জন হয়েছে। রেট্রোস্পেক্টিভ স্টাডি, তাহলে বারবারিসের কথা আর একটু তাহলে একটু বলা যাবে। একটু বলবো কি না এখানে শেষ করব? হ্যালো, জি স্যার, না না বলেন। হ্যাঁ বলুন স্যার। বলেন স্যার, আমরা আছি। আছি 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 আমরা আছি, আচ্ছা, বলুন স্যার। এটা এটা রেট্রোস্পেক্টিভ স্টাডি বারবারিসের। এই কেস থেকেই দেখবেন উঠে আসবে বারবারিসের যে আরো রুপিস গুলো রয়েছে। কারণ আমরা দেখি একটা পেশেন্ট যখন একটা একটা কোনো মেডিসিনের পেশেন্ট হয় না, অন্যান্য রুপিস গুলো কিন্তু তার সঙ্গে অ্যাড হয়। আমি এখন যে রুপিস গুলো বলবো, এগুলো কিন্তু আমি কিন্তু আগে কেস টেকিং এর সময় কিন্তু এগুলো কল্পনা করিনি। পরে আমি বারবারিস পড়তে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এই পেশেন্টের সঙ্গে এই রুপিস গুলো পুরো খাপ খেয়ে যাচ্ছে। সেটাকে বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। স্পষ্ট হয়ে গেছে তো এটা ভালগারিসের পেশেন্ট। এই পর্যন্ত যেটুকুন আমি অ্যানালিসিস করেছি বা আপনারা ইভ্যালুয়েশন দেখেছেন, তাতে আমার পরের যে আমি যেগুলো বলতে যাচ্ছি, এগুলো কিন্তু আমার মাথায় আসেনি, এগুলো আমার আসা সম্ভব না। আমি কিন্তু এই ফিল্ড থেকে এই পেশেন্ট থেকে ধরেছি, এবং এই রুব্রিক্সটা এই রুব্রিক্সটাকে নিয়ে আমি এসেছি। এই পেশেন্ট যেরকম বাবা মায়ের মর্যাদা চায়, তেমনি চায় মানি, চায় অর্থ চায়, সেটা আমাদের রুব্রিক্সে কিন্তু বুঝিয়েছি, কিন্তু সাইকোলজিক্যাল থিমের মধ্যে আছে কিন্তু এর মধ্যে। রাজেন শঙ্করনের বাবা ওটা ইয়ে করেছে, অ্যাড করেছেন। তো কেসটা যদি আরেকটু আমরা এগোতে চাই, তাহলে একটা বারবারিসের চমৎকার পিকচার পাবো। সেটা কিরকম? এই ছেলেটা কাজের প্রতি প্যাশন দেখুন, কাজের প্রতি আগ্রহ দেখুন। এ নাওয়া খাওয়া ভুলে কিন্তু কাজ করে গেছে। বারবার বলছে যে তার কাজের প্রতি কত আগ্রহ। এই দেখুন, একজন কিন্তু বললেন যে ডিলিউশন, এটা বোধহয় আপনি বলেছেন, এই তপনবাবু বলেছেন, ডিলিউশন রং ডান হি হ্যাজ, তাই তো তপনবাবু? আপনি এটা বলেছেন। দেখুন, এটা কিন্তু আমার মাথায় এসেছিল, সেই জন্য আমি কিন্তু পেশকে ক্রস করলাম। আমি বললাম যে তোমাকে তো অনেকে বলছে যে আমাকে অনেকে বলেছে তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া করতে তাহলে মনে হয় এটা হতো না। আমি তখন বললাম, এটা তোমাকে সবাই বলেছে সেই জন্য বলছো, না তোমার নিজের ফিলিং? তখন বলছে হ্যাঁ স্যার, এটা তো আমারও ফিলিং আছে। আমি বললাম কত পার্সেন্ট? তখন কিন্তু ও বললো যে ওরা যাদের কাছ থেকে শুনেছে, গুরুজন, তারা যেটা বলেছে সেই এটাই বেশি। তাহলে কি এখানে আমরা ওই রুব্রিক্সটাকে খাটবে তপন বাবু? আমার কাছে এসেছিল কিন্তু ওই জন্যই কিন্তু আমি ক্রস করেছি পেশেন্টটাকে, এটাকে বলা হয় ক্রস করা। ক্রস করেছি যে আহ, ওই ওই রুপিসটা আমি নেবো কি নেবো না, সেই জন্য আমি কিন্তু ক্রস করেছিলাম। তাই বলছে না, এটা অন্যদের কাছে শুনেছি, সেই জন্যই ও বলেছে আমার কাছে। তা এর মূল ইয়েটা জায়গাটা কি ছিল? কাজ করে যাবে, নাওয়া খাওয়া ভুলে কাজ করবে, কাজ করবে, কাজ করবে। এবং কাজ, এত কাজ করার জন্যই কিন্তু তার প্রবলেমটা শুরু হয়েছে। কাজের মধ্যে ছিল, খাওয়া দাওয়া ভুলে কাজ করে গেছে।
তাহলে আমরা একটা সুন্দর রুব্রিক পাবো যে হোয়াট অ্যাগ্রাভেশন, বারবারিক ভার্বালিসের রুব্রিক। হোয়াট অ্যাগ্রাভেশন মেন্টাল, এটাও বারবারিক ভার্বালিসের রুব্রিক। এই ওষুধটা স্টাডি করতে গেলে দেখবেন যে অনেকগুলো রুব্রিক্স আছে এই মেন্স এই সম্পর্কিত, যেমন এই ডেথ ডিজায়ার মেন্স ডিউরিং, বা অ্যানুই মেন্স ডিউরিং, অথবা ইরিটেবিলিটি মেন্স ডিউরিং, অথবা ইরিটেবিলিটি মেন্স আফটার, ইরিটেবিলিটি মেন্স বিফোর, অথবা ওয়ারি অফ লাইফ মেন্স ডিউরিং, ওয়ারি অফ লাইফ মেন্স বিফোর, suicidal disposition means during, sadness means during। এই যে প্রচুর রুব্রিক্স রয়েছে এই মেন্স ডিউরিং। এই মেন্স মানে কি? মেন্স কথাটা এখানে আমাদের পুট হয়েছে কোথায়? আমাদের মাইন্ড সেকশনে, তাই না? তাহলে এখানে মাইন্ড সেকশনে মেন্স কথাটা যখন পুট হবে তাহলে কিন্তু এর একটা আমরা সাটল মিনিং ধরবো। এই মেন্সের সাটল মিনিংটা কি? ক্রাইং অফ ইউটেরাস, ব্যর্থতার কান্না। প্রতিবার মেনস্ট্রুয়াল সাইকেল হয় কি জন্য? যে সাকসেস আসবে, ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হচ্ছে না তার জন্য কান্না। এই ব্যর্থতার জন্য যে কান্না, এটাকেই মেটাফর ধরা হয়, ধরে কিন্তু আমরা এগোই। হ্যাঁ, এবার এই ছেলেটির ব্যাপারে চিন্তা করেন। ছেলেটি বারবার একটা কথা বলছে যে ইয়ে আসছে না, আমার এত জায়গায় চিকিৎসা করছি, এটা বারবার বলছে যে সফলতা আসছে না। পেশেন্টটা বারবার বলছে যে সফলতা আসছে না, আমি কন্টিনিউ করছি চিকিৎসা, আমি টেস্ট গুলো করছি, বারবার আমি বাংলাদেশে চিকিৎসা করছি, বারবার ইন্ডিয়াতে যাচ্ছি, কিন্তু আমার সফলতা আসছে না, এই সমাধান পাচ্ছি না, সফলতা আসছে না, আমার চিকিৎসা ব্যর্থ হচ্ছে, এটা বারবার বারবার বলছে। এতদিন ওষুধ খাচ্ছি, আমাকে কেউ সমাধান দিতে পারছে না। আমি বললাম যে তোমার এটা নিয়ে, তখনও সেই কথাটাই বলছে যে আমি তো এত চিকিৎসা করছি, কিন্তু এতদিন ধরে ওষুধ খাচ্ছি, ভাবছি এবার সফলতা আসবে, কিন্তু আসছে না। এই ওষুধ ছেড়ে দিচ্ছি, অমনি আমার আগের প্রবলেম ফিরে আসছে। এটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন। অর্থাৎ এই ছেলেটাকে যদি আনট্রিটেড অবস্থায় রাখা যেত তাহলে কিন্তু এই সিমটম গুলো চলে। আর এতদিন ধরে যে ইয়ে হচ্ছে, ও বলছে আমি হ্যারাসড হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না, কি বলে সফলতা আসছে না, এটাই হচ্ছে তার এই ব্যাপারটা তার কাছে একঘেয়েমি চলে আসছে, বারবার একই টেস্ট করতে বলছে, বারবার বাংলাদেশ থেকে আসতে হচ্ছে, এটাই হচ্ছে অ্যানুইং। অ্যানুই মিন্স ডিউরিং সিঙ্গল বারবারিক ভালগারিস, অ্যানুই মিন্স ডিউরিং। আর এই প্রসেসটা যদি বারবারিক ভালগারিসের চলতে থাকে, দীর্ঘদিন ধরে চলতে থাকে, অর্থাৎ এই পেশেন্টটা যদি দীর্ঘদিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে, অর্থাৎ তাকে যদি বারবারিক ভালগারিস এখনই না দেওয়া যায়, তাহলে কিন্তু তার এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। তখন কিন্তু তার ওই যে আমি যে ইয়েগুলো বললাম, যে তার স্যাডনেস চলে আসবে বা চলে এসেছে, তার ইরিটেবিলিটি চলে আসবে, তার ওয়ারি অফ লাইফ মেন্স ডিউরিং, ইরিটেবিলিটি মেন্স ডিউরিং, স্যাডনেস মেন্স ডিউরিং, এমনকি ডেথ ডিজায়ার মেন্স ডিউরিং, অথবা সুইসাইডাল ডিসপোজিশন মেন্স ডিউরিং, এগুলো কিন্তু চলে আসবে। এখানে মেন্স ডিউরিংটাকে আমরা কিন্তু মেটাফর হিসেবে নেব, অর্থাৎ এটাকে আমরা কিন্তু মেটাফর হিসেবে কল্পনা করে ওইখানে কিন্তু আমরা সেট করতে পারি এবং পেশেন্টের পিকচারটাকে এইভাবে বুঝতে পারি। রিফ্লেক্টিং একটা রুব্রিক্স আছে, দেখবেন এর মধ্যে অল্প কাটা মেডিসিন আছে। আমি অরামেটের জার্নি যখন লিখেছিলাম এবং শেয়ার করেছিলাম, ওর মধ্যে কিন্তু এই সম্পর্কে লিখেছিলাম রিফ্লেক্টিং, এটা এর মধ্যেই রয়েছে। ওখানে কিন্তু আমি লিখেছিলাম রিফ্লেক্টিং মানে কি। এই রিফ্লেক্টিং এটা কয়জন ব্যবহার করেছেন? আপনারা ব্যবহার করেছেন কি রিফ্লেক্টিং রুব্রিকটা? অরামেটে রয়েছে রিফ্লেক্টিং, অথবা আর্টের রুব্রিক্স আছে রিফ্লেক্টিং আনএবিলিটি টু রিফ্লেক্টিং, অথবা ইনএবিলিটি টু রিফ্লেক্ট, এরকম একটা রুব্রিক্স আছে অরামেটে, দুটো রুব্রিক্সই আছে। রিফ্লেক্টিং রুব্রিক্সটা আপনারা ব্যবহার করেছেন? জি স্যার, কোথাও যেন করছি, সেটা হলো যে বাচ্চারা একটা কথা বুঝে উত্তর দিতে পারে না,
মানে ডাজ নট রিফ্লেক্ট, বিষয়টাকে হুম ফিরাই দিতে পারে না, বাউন্স ব্যাক। একটা অনুধাবন করা এবং সেটাকে ফিরিয়ে দেওয়া, ঠিক। এই দেখুন এই পেশেন্টটাকে রিফ্লেক্টিং, ওরা হচ্ছে আনএবল টু রিফ্লেক্ট, তাই না? আর শুধু রিফ্লেক্টিংটা ব্যবহার করেছেন কিনা। আপনি যেটা বললেন পারভেজ সাহেব, সেটা হচ্ছে রিফ্লেক্টিং আনএবিলিটি টু রিফ্লেক্ট, এরকম একটা রুব্রিক্স আছে, অথবা ইনএবিলিটি টু রিফ্লেক্ট, এরকম একটা রুব্রিক্স আছে। রিফ্লেক্টিং পাইনি আর স্যার। আচ্ছা, রিফ্লেক্টিং ব্যাপারটা কি? রিফ্লেক্টিং ব্যাপারটা হচ্ছে unable to reflect. হ্যাঁ, আনএবল টু রিফ্লেক্ট, না রিফ্লেক্টিং রুব্রিক্সটাই আছে। হ্যাঁ হ্যাঁ সুশীল দা, রিফ্লেক্টিং রুব্রিক্সটাও আছে। হ্যাঁ হ্যাঁ আছে। আর আনএবিলিটি টু রিফ্লেক্ট ওটা আপনার সাব রুব্রিক্স বলছেন। হ্যাঁ হুম রিফ্লেক্টিং মানে হচ্ছে প্রতিফলন মানে কি? আমরা কোনো একটা সারফেসে আলো বা শব্দ বা কোনো কিছু একটা ফেলা হলো এবং সেটাকে পুরোটা সে অ্যাবজর্ব না করে পুরোটা ফিরিয়ে দিল, দ্যাট ইজ রিফ্লেক্ট। এটা রিফ্লেক্টিং মানে থ্রো ব্যাক উইদাউট অ্যাবজর্বিং, দ্যাট ইজ রিফ্লেক্ট। আরেকটা ডিকশনারিতে তার মিনিং আছে যে থিঙ্কিং ডিপলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাবাউট রিফ্লেক্টিং, ডিকশনারি মিনিং আছে। তা আমরা রিফ্লেক্টিংটাকে কিভাবে বলি? সাধারণত আমরা আমাদের ব্যবহার, দৈনন্দিন জীবনের ব্যবহারে কিভাবে রিফ্লেক্টিংটা ব্যবহার করি? আমরা বলি যে তোমার তো বুদ্ধির প্রতিফলন তোমার পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে না, তোমার যে এত বুদ্ধি তোমার কাজের মধ্যে কোথায় প্রতিফলন দেখা যাচ্ছে? তোমার তো রিফ্লেক্ট তো, তুমি যে এত বুদ্ধি, তোমার যে এত পড়াশোনা, তুমি এত পড়াশোনা করছো, কই তো নম্বর পাচ্ছ কোথায়? অর্থাৎ রিফ্লেক্ট হচ্ছে না। তুমি যে এত সরকার যে এত কাজ করেছে, সরকারের কাজের সুফল জনগণ পাচ্ছে, এটা কোথায় পাওয়া যাবে? এটা জনগণ যখন ভোট দিবে, ভোট বাক্সের এই রিফ্লেকশনটা আসবে, সরকার কতটা কাজ করেছে। কৃষি প্রযুক্তিতে নতুন জিন প্রযুক্তির রেজাল্ট ধানের মাঠে জমিতে রিফ্লেক্ট হচ্ছে। কৃষি প্রযুক্তির যে সুফলটা ধানের মাঠে রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ কোন জায়গাতে সারফেসে কিছু ফেলা হলো, কিছু দেওয়া হলো এবং তার থেকে সে কতটা প্রতিফলিত হলো, দ্যাট ইজ রিফ্লেক্টিং। এই ছেলেটির হাতে ক্যামেরা আসার আগেই সে সবকিছু শিখে নিয়েছিল, প্রয়োগগত কৌশল সম্পর্কে, খুঁটিনীতি সম্পর্কে ইউটিউব থেকে সে শিখে নিয়েছিল। দাদা যখন ক্যামেরা কিনে নিয়ে আসলো, তখন সে তার কাজের মধ্যে তার প্রতিফলন দেখালো, সে কতটা শিখেছে সেটা তার কাজের মধ্যে প্রতিফলন দেয়, এডিটিং করে দেখিয়ে দিতে পারে সেটা কতটা শিখেছে, সেটা রিফ্লেক্ট করলো কিনা। একজন আনমিউট আছেন, আপনি মিউট করে দিন, তাহলে সাউন্ডটা ভালো থাকবে। এই প্রসঙ্গে ছেলেটা কি বলছে? এই প্রসঙ্গে ছেলেটা, আমি এখন শেষ করব। এই প্রসঙ্গে ছেলেটা বলছে যে অনলাইনে আমি মোবাইলের সমস্ত কাজ আমি শিখে নিয়েছিলাম, কিভাবে ক্যামেরা চালাতে হয়, কিভাবে এডিট করতে হয়, সমস্ত কিছু কাজ আমি শিখে নিয়েছিলাম। মোবাইল আসার আগে আমি তো বললাম, আমি তো দাদার সাথে মোবাইল দেখে বললাম, আমি তো এগুলো সব এগুলো আমার জানা কমপ্লিট, এগুলো আমি সব জানি। দেখি ডিলিউশন প্রেগনেন্ট ইজ। আমরা এইভাবে রুব্রিক গুলোকে মেটাফরিক্যালি ব্যবহার করব রিসার্চ। ডিলিউশন প্রেগনেন্ট ইজ, বলছি স্যার আমি তো শূন্য থেকে এতদূর এগিয়ে এসেছি। আমি ফটোশুট করার জন্য হাতে শুধু আমার একটা স্মার্টফোন নিয়ে আমি আরম্ভ করেছিলাম, আর আজ আমি হাতে একটা স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছিলাম, আর আজ আর আমার হাতে 8-9 লাখ টাকার শুধু ক্যামেরা সেট আছে। মেটাফরিক্যালি এই রুব্রিক্সটাকে বলা হচ্ছে ডেলিউশন টল থিংস গ্রো টলার। হাতে মোবাইল ফোন ছিল, সেই জিনিসটা আজকে 8-9 লাখ টাকার ক্যামেরা সেটে পরিণত হয়েছে। রুব্রিক্স কি? ডিলিউশন টল থিংস গ্রো টলার। অথবা একটা রুব্রিক্স আছে আমিও কত বড় হয়েছি,
ডিলিশন, tall as if he were, things grow taller. সেটা বাংলাদেশে থাকে, বাংলাদেশ তার কর্মক্ষেত্র। এইবার সে নতুন করে প্ল্যান করেছে, নতুন দেশে আসবে, ইন্ডিয়াতে আসবে, এখানে নতুন কর্মক্ষেত্র সে তৈরি করবে। তার উচ্চাকাঙ্ক্ষা থেমে থাকেনি, তার উচ্চাকাঙ্ক্ষা আরো বাড়ছে, উচ্চাকাঙ্ক্ষা আছে নতুন করে আবার এখানে তৈরি করবে। একটা রুব্রিক্স আছে বারবারিক ভালগারিসে, খুব সুন্দর। নিউ ডিজায়ার টু ট্রাই নিউ থিংস, নিউ ডিজায়ার টু ট্রাই নিউ থিংস। এইগুলো টেস্টিং এর সময় এগুলো কল্পনায় আসেনি, সিলেকশনের সময় কল্পনায় আসেনি, এগুলো পরে আমি স্টাডি করে এটা একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি কিছুটা করেছি, আরো আমি এটার জন্য করব, এই পর্যন্ত আমি করেছিলাম। আজকে এই পর্যন্ত থাক, 11:30 বাজে। আরো আমাদের আরো অনেক একটু বলুন, আরো কিছু বলুন। আরো কিছু বলবো, আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলুন আর কি। কে পাল? হ্যাঁ? না না, পাল পাল্লা নাকি? তো সেই পাল্লা তো সেই কখন চলে গেছে। আচ্ছা, কে বললো আমি আরো কিছু? শাহজাহান শাহজাহান। ও শাহজাহান। ও, শাহজাহান বলছো? আচ্ছা। না না, ও হজম করতে পারবো না, এত বেশি খাবার, বেশি রাত হয়ে গেলে হজম হবে না। হ্যাঁ, অনেকের হয়তো খাওয়া দাওয়া হয়নি, দেবব্রত বোধহয় খাওয়া দাওয়া হয়নি, মুখ টুকিয়ে আছে। না স্যার, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে সব খাওয়া দাওয়ার খেয়ে পরেই ও জানলা খুলেছে। আচ্ছা, এইটা এইটা তোমার ইয়ে কি, ইয়েটা দেবে নাকি, এটা লেখাটা? হুম, আমি তো এটা কমপ্লিট, আমি লেখা স্ক্রিপ্ট তৈরি করিনি, আমি সেজন্য আমি ডিসকাস করবো জন্যই আমি ইয়েটা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে এক সময় না complete। এক সময় না এক সময় করবো। হুম, আচ্ছা, এক সময় না এক সময় করবো, আমি আরো ডিটেলস এর সঙ্গে আরো কিছু যোগ করা যায় কিনা করে আমি করবো এক সময়। হুম, ঠিক আছে। ও, ওই লেখাটা পেলে তাহলে আহ, আবার ঢুকতে পারবো আর কি। এইবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা বলুন, আমি জি যথাসাধ্য স্যার। চেষ্টা করব। হ্যাঁ জি স্যার, ওই প্রথমে যেটা বলবো সেটা হলো যে রুব্রিক গুলো আপনি ওই রেপুটারাইজ করে ওইটা অন্তত দেন। আর রেট্রোস্পেক্টিভ রুব্রিক্স ও যা যা উল্লেখ করলেন সব তো দেখা সম্ভব হয়নি, সেটা পেলেও নিজেরা কিছু বুঝতে পারবো। হুম 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 আর দ্বিতীয় হুম এই হুম ধরনের কড়া কিছু থেকে ধরেন আমরা ভুল করে এই যে সালফার অ্যাম্বিশন ইনক্রিজ তো নিয়েছিলাম, তারপরে ধরেন পরে একটা সময় মনে হলো যে এ তো সে বললো কিন্তু বেশ কয়েকবার বলছে, যেটাকে আপনি হুম ওই যে মিনসেস ডিউরিং নিলেন আর কি, ইনুই হুম হুম মিনসেস হুম ডিউরিং, হুম এই জায়গাটা থেকে এক সময় যে চায়নার ইয়ের মতো মনে হয়। ধরেন আমি ভুল করে এই রোগীকে চায়না দিলাম, তখন কি হতো? এই ধরনের প্রশ্নগুলো খুব আসে, আমার নিজের মনেই আসে। আচ্ছা, এই যে এই রুব্রিক্স এখানে এই পেশেন্টের আমি যে প্রথম দিকে বললাম যে আমি মূল সুর অর্থাৎ কনসেপ্ট অর্থাৎ কোর জিনিসটা কি ধরেছিলাম, অ্যাম্বিশন ইনক্রিজড, অ্যাম্বিশন এটা আসে ইনক্রিজ কিনা স্যার। বলেন? এটা ছাড়া এই পেশেন্টকে ভাবা যায় কিনা? না না না, এটা ছাড়া ভাবা যায় না। আমি যখন সালফারে গেলাম তখন অ্যাম্বিশন ইনক্রিজ রাখছি, অবশ্যই রাখছি, হ্যাঁ, ছিল। ওখানে ওখানে চায়না আছে। ওখানে চাইনা পিছায় ছিল, অনেক পিছায় ছিল। তাই তো। হ্যাঁ, তাহলে এই এই জায়গাটাকে মূল মূল জিনিস ধরতে হবে যে একটা একটা কেসের যে কোর কোথায় আছে। হুম, কেসের কোর কোথায় আছে, তার তার খারাপ লাগার জায়গা কোথায়, তার ইমোশনাল পার্ট কোনটা, ওইটা তার আমি দেখেছি তার ইমোশনাল পার্ট যে তার মাকে বলছে যে এই আপনার ছেলে তো পাগল হয়ে গেছে, আপনার ছেলে এই করে বেড়াচ্ছে ওই করে বেড়াচ্ছে, মা তখন কাঁদছে, সে বলছে মা তখন মন খারাপ হয়ে আছে, আমি মাকে বললাম যে চাকা ঘুরবে, তুমি দেখবে একদিন আমার জন্য তোমার গর্ব হবে, এবং সে সেটা করে দেখালো। হ্যাঁ, অর্থাৎ তার তার ওই জায়গাটা খুব লেগেছে, তার হার্ট হয়েছে,
যে সমাজে তার সম্মান, তার মাকে সম্মান দিচ্ছে না, বাবাকে সম্মান দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু তার খুব লেগেছে। সে এখন সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে আমি ধরেছিলাম। আর ধরেছিলাম সে বারবার চিকিৎসাতে হ্যারাসড হচ্ছে, বারবার চিকিৎসাতে হ্যারাসড হচ্ছে। হ্যারাস কথাটা সে কয়েকবার উল্লেখ করেছে। আমি ওই হ্যারাসটাকেই আমি ক্লিক করে ঢুকিয়ে দিয়েছি, এবং এখান থেকে কিন্তু আমার চলে এসেছে মেডিসিনটা। যে কোনো পেশেন্টের এই ইমোশনাল পার্টটাকে ধরতে হবে, যে কোন জায়গায় তার ইমোশনাল পার্টটা আছে। হ্যাঁ, ওই ইমোশনাল পার্টটাকে আমি ওটাই ধরেছি। তার বাবাকে মাকে এসে বাড়ির পাড়ার লোকে নানা রকম কথা বলছে, ও বলছে তখন আমার খুব খারাপ লেগেছিল। পরে বলছে যে আমার বাবা মাকে আলাদা করে এখন নিয়ে কথা বলে, আলাদা ডেকে কথা বলে, বলে যে ওই দেখো ইউটিউবারের মা আসছে, বাবাকে আলাদা করে সম্মান করে। এইটা আমার খুব ভালো লাগে। অর্থাৎ এটাই সে চাইছিল, এটা তার আকাঙ্ক্ষা, এটা তার অ্যাম্বিশন ছিল, যে একটা সোশ্যাল পজিশন তার হবে, তার অর্থ হবে, এটাও একটা তার অ্যাম্বিশন ছিল। ওটাও অ্যাম্বিশন ইনক্রিজের মধ্যেই করছে। সুতরাং এই মানে একটা থিমটাকে ধরবেন যে কোনো পেশেন্টের মধ্যেই, যে মূল জিনিসটা কি, এটাকে ভাবা, এটাকে ফিল বলে। পেশেন্টটাকে ফিল করতে হবে, এটাকে ফিল করতে হবে। এই পেশেন্টটাকে অ্যাম্বিশন ছাড়া পেশেন্টটাকে চিন্তাই করা যায় না। তার হায়ার অ্যাম্বিশন ছিল জন্যই সে এই মাত্র 25 বছর বয়সে এই উচ্চতায় পৌঁছে গেছে। টলার হয়েছে, টলার, গ্রোস টলার, টেলিভিশন টলার। সোশ্যাল পজিশন। হুম হুম হ্যাঁ বলেন। হ্যাঁ, অ্যাম্বিশন সোশ্যাল পজিশন, অ্যাম্বিশন ইনক্রিজ সোশ্যাল পজিশন। এই ওই সিঙ্গেল অ্যাম্বিশন ইনক্রিজ পর্যন্ত গেছি, কিন্তু অ্যাম্বিশন সোশ্যাল পজিশন পর্যন্ত আর যেতে পারলাম না। হ্যাঁ, ঠিকই আছে। এই একজন স্যার, আকিকুল স্যার বোধহয় এই কেসটাকে উনি ক্র্যাক করেছেন। আকিকুল স্যার উনি আছেন? জি স্যার, আছি। হ্যাঁ, আছেন। আসলে উনি বারবেরিস খুব কে স্যার ভালো এইভাবে করে। চিনতাম, সে সম্মান চায়, সম্মান। বারবেরিস সে হ্যাঁ সম্মান হ্যাঁ চায়। হ্যাঁ 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 হ্যাঁ, বারবারিস সম্মান চায়। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা বারবারিস মানিও চায়। আপনি অ্যাম্বিশন ইনক্রিজড বা অ্যাম্বিশিয়াস এর মধ্যেও বারবারিসকে পাবেন, আবার সম্মান চাই এর মধ্যেও পাবেন। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। আবার দেখুন বারবারিসের ডিউটি, রেসপন্সিবিলিটি ওগুলোও আছে। হ্যাঁ, আমি ওই যে সাইকোলজিক্যাল থিমের কথা বললাম, ওর মধ্যে তার কি ধরনের প্যাশন তার আছে, কাজের প্রতি প্যাশন আছে, তার মানি চাই, মানি উল্লেখ আছে। ওই যে রাজেন শঙ্করনের বাবা যে রূপদৃষ্টকে ব্যবহার করেছেন, আপনার ওখানে ক্লিক করে দেখবেন যে রাজেন শঙ্করনের বাবা কি শঙ্করন, ইনি ওই রূপদৃষ্টকে নিয়েছেন ভালগেরিসে। হ্যাঁ, এগুলো আমি পরে রেট্রো স্টাডিতে আমি পেয়েছি, সিলেকশনের সময় এগুলো পাইনি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে থাক। গুড নাইট। আপনাদের Good night. সবাইকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত রাত্রি জেগে আছেন। ধন্যবাদ স্যার। আমি রাত্রে জেগে আছি তো আমার কারণে। স্যার মাঝে মাঝে আমাদেরকে একটু সময় দিবেন স্যার, আমার রিকোয়েস্ট স্যার, মাঝে মাঝে একটু সময় দিবেন। এই তো সময় দিলাম তো। আমি মাঝে মাঝে আমার কেস নিয়ে আসি, আমি ভীষণ ঝামেলার মধ্যে আছি। এই কালকে সারাটা দিন কালকে আমাকে সেই ঝামেলা ভোগ করতে হবে। আমি বাড়িতেই থাকবো না, অন্য জায়গায় চলে যাবো, বিভিন্ন ঝামেলার মধ্যে আছি। আমি তো চেষ্টা করছি, আমি যেটুকুন পারি আমি সেটুকুন শেয়ার করার চেষ্টা করি, আমি যেটুকুন জানি আপনাদের শেয়ার করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি, আমি যেটুকুন জানি, আমার যে আপনাদের যেটুকুন কাজে লাগবে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমি বই লিখি, আমি সেমিনার গুলো করি। হ্যাঁ, আমাকে সুকান্ত দা আমাকে বলেছিলেন যে এই মাঝে মাঝে ইয়েতে এইভাবে যেদিন কেস দেওয়া থাকবে, যদি তুমি অন্তত মাসে একটা করে করো, এটা সুকান্ত দা অনেকদিন আগে বলেছিলেন। তো আমি সেই জন্য আজকে আপনাদের সামনে আসলাম, একটু আপনাদের সঙ্গে কথা হলো, আপনাদের দেখা হলো।
এই যে আপনাদের দেখতে পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। আপনাদের সান্নিধ্য অনুভব করছি, একদম কাছাকাছি মনে হচ্ছে। আমি আরো কয়েকজনকে এক্সপেক্ট করেছিলাম, তারা নেই। উম যা হোক, যে কোনো কারণে তারা নেই। খুব ভালো লাগছে আপনাদের সান্নিধ্য অনুভব করছি, মনে হচ্ছে আপনার আমার সামনেই বসে আছেন। তা আমি সময় দেওয়ার জন্য, সত্যি সত্যি আপনাদের সময় দেওয়ার জন্য আমি রেডি। আমি যখনই সময় পাই আপনাদের জন্য আপনাদের কাছে আসি আমি। সে আমার লেখা নিয়ে হোক, আমার বই নিয়ে হোক, আমার কথা নিয়ে হোক, আসি তো আমাদের সামনে। জি স্যার। ঠিক আছে। দেবব্রত, তুমি তো জানতে না, তোমাকে আমি ডাকলাম। সেজন্য তুমি জানতেই না। হ্যাঁ স্যার, শাহজাহান কিছু বলবে? আমি গতকাল আমি আমি আহ, আমার করতে পারিনি, আহ, এই জন্য সমস্যা। থ্যাংক ইউ স্যার। শাহজাহান আছে এখন? ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আলোচনা না হলে আপনারা যদি আমাদের স্যার না এইটা কি রেকর্ডিংটা কি আমি গ্রুপে প্রোভাইড করব? হ্যাঁ, করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ যদি এটা এনারা ভালো চান, হয়। এনারা চান আমি যদি আমি চাই। ওই যে উনি চান না। অবশ্যই করবেন করতে পারো, অসুবিধা নেই। আমি তো চাই ওকে ওকে, এটা আমি শেয়ার করা। আমি সবার জন্য, আচ্ছা আমি তাহলে এটা আমি আগামী কালকের মধ্যে আমি এই গ্রুপে রেকর্ডিং দিয়ে দেন। লিংক আমি গ্রুপে সবার জন্য ওপেন করে দেব। এটা মেইল তাহলে আইডি বা তা- অন্য কিছু তাহলে করতে হবে না। তাহলে তাহলে সবাই একটু আনমিউট করে দেবব্রতের জন্য হাততালি দিন। আমি আচ্ছা, গ্রুপে দিয়ে দেব, সবার জন্য ওপেন থাকবে, হ্যাঁ, যখন খুশি ঠিক আপনারা আছে। দেখতে পারবেন। সবাই ভালো হ্যাঁ থাকবেন। অনেকে তো বুঝতে আসি, পারেনি, সবাই তো বুঝতে পারবে না। তাহলে আসি। আপনাদের কেমন কেমন লাগলো একটু জানাবেন। ঠিক আছে স্যার, যদি প্রশ্ন ভালো থাকে থাকবেন। সেই প্রশ্নটাও করবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড নাইট। ঠিক আছে। গুড নাইট, বুঝলে পারভেজ স্যার।